আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রথমেই বলে নিচ্ছি যে আমাদের কর্মমুখী রসায়ন ওয়ান শট সিকিউ এই ক্লাসটা আমার নেওয়ার কথা না। কারণ কি? কারণ কর্মমুখী রসায়ন ওয়ান শট এমসিকিউতেই আমি সিকিউ পড়াই দিছি। বুঝছেন? আমি কিন্তু এমসিকিউতে সিকিউ পড়াই দিছি। এটা নেওয়া হচ্ছে মূলত ২ টা রিজনে। একটা হচ্ছে আস্থা রিকভারি ব্যাচ, মানে এইচএসসি ২৪ এর যে রিকভারি ব্যাচটা হচ্ছে গিয়ে রিকভারি ব্যাচে যে আমি ছিলাম, ওই ব্যাচে এই একটা ক্লাস নেওয়া বাকি ছিল। আমি ইচ্ছা করে নিই নাই। কারণ ১ ঘন্টার ক্লাস বা ৪০-৪৫ মিনিটের ক্লাস, এটা পরে নিবো। এইজন্য আসলে নিচ্ছি। নাম্বার 1 আর নাম্বার 2 হচ্ছে আমি যেহেতু নিচ্ছি তার মানে ভালো করেই নিবো, রাইট? আপনি বুঝতেই পারতেছেন। কিছু কথা একটু বলে নেই। সেটা হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে ভিনেগার থেকে প্রশ্ন আসবে, রাইট? তো আপনি ভিনেগার পড়ে গেলেন। ভিনেগার পড়াইতে হাইয়েস্ট গেলে ১০ মিনিট লাগবে, তাই না? আমি ক্লাসটা বড় করব না। এই ক্লাস হাইয়েস্ট গেলে ১ ঘন্টার ভিতরে আমি ক্লোজ করে দিব। ওকে? আচ্ছা, ভিনেগার থেকে প্রশ্ন আসবে এটা আপনি জানেন। জানার পরেও এখানে আমি এক্সট্রা কিছু জিনিস রাখছি। কি রাখছি বলেন তো? কৌটাজাতকরণের মূলনীতি, কৌটাজাতকরণের হচ্ছে গিয়ে প্রসেস, তারপরে মাছ মাংস কিভাবে কৌটাজাত করে, তারপর হচ্ছে গিয়ে আপনার সবজি কিভাবে কৌটাজাত করে, হ্যাঁ? তো এই যে আমাদের যে তারপরে ফুড প্রিজারভেটিভ এর মধ্যে যে পার্থক্যগুলা, তারপর হচ্ছে লবণ কিভাবে হচ্ছে খাদ্য প্রিজারভেটিভ হিসেবে ইউজ হয়, সরিষার তেল কিভাবে প্রিজারভেটিভ হিসেবে ইউজ হয়। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের ২০২৩ সালের যে সিকিউ গুলো আছে এর ভিতরে একটা বোর্ডে এরকম করছে, খুব সম্ভবত বরিশাল বোর্ড, একটু পরে দেখবেন। বরিশাল বোর্ডে ওরা আপনার ভিনেগার থেকে প্রশ্ন দেয় নাই, প্রশ্ন দিছে সরিষার তেল আর লবণ থেকে। তার মানে খেয়াল করে দেখেন, আপনাকে যদি এই চ্যাপ্টারে ফিক্স থাকতে হয় যে আমি এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ অ্যান্সার করব, এই জিনিসটা যদি আপনি মানে মনে প্রাণে বিশ্বাস করেন বা মনে প্রাণে মানেন, তাহলে আপনাকে একটু কষ্ট করে হলেও বাংলাগুলো পড়ে যেতে হবে। তো কোন কোন বাংলা পড়বেন, কিভাবে লিখবেন পরীক্ষার খাতায়, সব আমি এখানে লিখে রাখছি, এখানে আছে। সো আমি কথাবার্তা না বাড়িয়ে শুরু করে দিব। আচ্ছা, একটু বুঝেন, কর্মমুখী রসায়ন শেষ হইলেই কিন্তু আমাদের সিকিউ শেষ। ভাইয়া, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনটা নেন নাই? আচ্ছা, নেওয়া জরুরি না। আমার তো অলরেডি আপনার মহারিভিশন আছেই, সিজন 1 আছেই, রাইট? ওইটা করলেই হয়ে যায়। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনটা হচ্ছে আহ আস্তে ধীরে নিব। মানে এই যে এই ভিডিওটা শেষে কি হচ্ছে, আপনার 6টা সিকিউ কনফার্ম হয়ে যাচ্ছে। এই ভিডিওটা যে শেষ করবে তার 6টা সিকিউ কনফার্ম হয়ে যাচ্ছে। আমি করে দিছি গুণগত রসায়ন, রাসায়নিক পরিবর্তন আর হচ্ছে গিয়ে কর্মমুখী রসায়ন, এমন ভাবে পড়াই দিছি গুণগত রসায়ন আর রাসায়নিক পরিবর্তন, ওইখান থেকে হাজার কঠিন প্রশ্ন করলেও আপনাকে কেউ আটকাইতে পারবে না, রাইট? সো আপনি হচ্ছে গিয়ে ধরে নিতে পারেন যে হচ্ছে আমাদের সিকিউ পার্ট শেষ। মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের স্লাইড রেডি, বাট স্লাইড তো আর আজকে রেডি না, অনেক আগেই রেডি। এখন ওইটা নিতে গেলে একটা ফ্রেশ মাইন্ডের প্রয়োজন আছে। আমি কি বলে এটাকে, একটু একটা ব্রেক দরকার আমার। আমি একটু ঘুরে টুরে এসে তারপরে ওইটা নিব। তো আপনারা ওইটা এক্সামের আগে করে ফেললেই হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? মানে ওই চ্যাপ্টারটা একটু একটু বিদঘুটে চ্যাপ্টার, আর একটু এনার্জেটিক ভাবে পড়াইতে হয় ওই চ্যাপ্টারটা। সো আর এমসিকিউ এমন ভাবে নিছি যাতে সিকিউ পারেন। সো টেনশন নাই, যদি মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের সিকিউটা না আসে, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি পারবেন সিকিউ। যে এমসিকিউ ক্লাস করছে সে এমনি সিকিউ পারবে। আমি এমন ভাবে নিছি, 6 ঘন্টার উপরে ক্লাস ছিল মনে হয়। হ্যাঁ, 6 ঘন্টার মতো ক্লাস ছিল। তো এতদিনে সবাই করে ফেলছে যাদের করার, তারা সিকিউ পারবে। ওকে? আচ্ছা, তারপরেও আপনার কি বলে জটিল যোগ ও রঙিন যোগের কিছু পার্ট থাকে, এগুলা গত বছর পড়াইছিলাম। তো এই বছর পড়াবো, একটু রেস্ট নিয়ে পড়াবো আর কি, বুঝেনি তো এটা একটা লম্বা জার্নি। মহারিভিশন সিরিজ প্রত্যেকটা ভিডিও হচ্ছে আপনার 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, রাইট? এন্ড এগুলা রেকর্ড করা, মানে তার উপর হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশের খেলা এই সকালে এই সন্ধ্যায়, মানে একটা পুরা বিশ্রী লাইভ গেছে গত 1.5 মাস 2 মাস, বুঝছেন? তো যাই হোক, আমাদের যাত্রা প্রায় শেষের দিকে, আমাদের জার্নি। আর আপনারা যখন এক্সাম দেওয়া স্টার্ট করবেন, তার উপর আপনাদের এক্সামের কাহিনী, আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহু আকবার। আমি মাঝখান দিয়ে ভাবছিলাম আসলে এক্সামটা পিছাবে, তার মানে কি আমি একটু ধীরে সুস্থে শুট করি, বুঝছেন? তার মানে কি একটা অবস্থা। তো যেটা বলতেছিলাম, আপনারা যখন এক্সাম দিয়ে স্টার্ট করবেন তখন আমি জ্ঞান অনুধাবন গুলো শুট করে ফেলবো। জ্ঞান অনুধাবন তো আর আপনি এখন পড়বেন না, জ্ঞান অনুধাবন পড়বেন হচ্ছে আপনি এক্সামের আগে, তাই না? তো হচ্ছে আপনি যখন বাংলা পরীক্ষা দেওয়া শুরু করবেন, ইংরেজি পরীক্ষা দেওয়া শুরু করবেন, তখন আমি জ্ঞান অনুধাবন রেকর্ড করা স্টার্ট করব। ঠিক আছে? এই তো আমার কাজ প্রায় শেষ। আমাকে দোষ দিতে পারবেন না যে এনাম ভাই পড়ায় নাই, না। আমি যা দায়িত্ব নিছি দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ, বা চেষ্টা করছি।
ওকে, তো আসেন কর্মমুখী রসায়নটা শুরু করে দিই। তো ব্যাচ আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের অ্যাডমিশন ব্যাচ, আপনারা জানেন। তো আপনার কাজ হচ্ছে গিয়ে এই জায়গায় ভর্তি হওয়া। কেন ভর্তি হবেন, হইলে কি হবে, এটার উত্তর মনে হয় আপনি পেয়ে গেছেন। কারণ যেই বান্দা মহারিভিশন সিরিজ করছে ও জানে আমি কি, বা ও জানে হচ্ছে গিয়ে ও কি পাইছে আমার থেকে। সো ও অ্যাডমিশন ব্যাচে অটোমেটিক ভর্তি হবে। তো এটাতে ভর্তি হবেন। আমি আপনাকে প্রমিস করতেছি কেমিস্ট্রি নিয়ে আপনার টেনশন হবে না। দেখবেন আপনি যে জায়গায় ভর্তি হয়েছেন অফলাইনে বা অনলাইনে যে হবেন, হ্যাঁ, আপনার সব সাবজেক্টের প্রিপারেশন সমান হবে না। কোনো সাবজেক্ট বেশি ভালো পড়া হবে, কোনো সাবজেক্ট কম পড়া হবে, কোনো সাবজেক্টের নাম্বার কমে যাবে। তো ডিপ্রেশনে পড়ে যাবেন, এর মাঝখানে আবার এইচএসসি রেজাল্ট দিবে, তার মানে আরো ডিপ্রেশন থাকবে। সো সব মিলেই আসলে আমাদের লাইফ, অ্যাডমিশন লাইফটা, অ্যান্ড এই অ্যাডমিশন লাইফের যে 4 মাস বা 3.5 মাস যেটাই আপনারা বলেন না কেন, এই টাইমটুকুতে কেমিস্ট্রিতে আমি চাইবো আপনি আমাকে আপনার সাথে রাখেন, অ্যান্ড ইনশাল্লাহ আপনি রাখবেন। এখানে প্রায় 30টা এক্সাম হবে, মেইন এক্সাম 30টা। সো বুঝতে পারতেছেন যে আমি কতটুকু এক্সাইটেড এই ব্যাচটা নিয়ে। আমি সবসময় অ্যাডমিশন ব্যাচ নিয়ে এক্সাইটেড। যেমন আপনার কি বলে, আমি খেয়াল করছি যেমন 24-এর কিছু স্টুডেন্ট আমার প্রচুর পছন্দ করে না। কেন পছন্দ করে না? কারণ 24-এর একাডেমিক ব্যাচে লাস্ট মোমেন্টে কিছু ক্লাসে আমি একটু মানে রিশিডিউল করছি, একটু অনিয়ম করছি। কেন? কারণ 23-এর অ্যাডমিশন ব্যাচ চলতেছিল। মানে অ্যাডমিশন ব্যাচে ভাই আমি মানে অন্য লেভেলের ডেডিকেটেড থাকি, বুঝছেন? মানে অ্যাডমিশন ব্যাচ তো আসলে লাইফে একটাই। অ্যাডমিশন অ্যাডমিশন তো লাস্ট টাইমের একটাই জিনিস, তাই না? সো 1 মিনিট, বোর্ডে আবার কি হইল? আচ্ছা, হয় মাঝে, মাঝে এরকম হয়। তো যেটা বলতেছিলাম, তো অ্যাডমিশন ব্যাচ অন্য লেভেলের একটা জায়গা। অ্যাডমিশন ব্যাচ মানে হচ্ছে গিয়ে আমার এটা দায়িত্ব। আপনি লাস্ট মোমেন্টে আমার কাছে আছেন। আপনার এটা লাইফ নিয়ে পড়া, তাই না? তো যাই হোক, সবাই দোয়া করবেন। আমরা স্টার্ট করে দিব। ওকে, আসেন। তাহলে খাদ্য নিরাপত্তা একটু দেখে রাখেন, এগুলো পড়াই ফেলছি, এমসিকিউ তে এগুলো পড়াই ফেলছি, একবার একটু দেখে রাখেন। খাদ্য নিরাপত্তার ভিত্তি কয়টা? 3টা। পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য, খাদ্যের সঠিক ব্যবহার, এমসিকিউ তে আসে, এমসিকিউ তে এগুলো পড়াইছি। আচ্ছা, ফাইন। তারপর খাদ্য নিরাপত্তার নিয়ামক সমূহ, বইয়ের 5টা নির্দেশনা আছে, সবগুলো রিডিং পড়তে হবে সুন্দর করে। দূষণমুক্ত খাদ্য, কাঁচা ও রান্না খাদ্য পৃথক করা, যথাযথ রান্না, খাদ্য সংরক্ষণ, নিরাপদ পানি। এই যে 5টা নির্দেশনা, এগুলো এমসিকিউ তে আসবে, এগুলো সিকিউ তে দেওয়ার কোনো চান্স নেই। আমি রাখছি কারণ নাইলে একদম ল্যাংটা ল্যাংটা লাগবে, মানে জাস্ট পড়াইয়া চলে যাবে এরকম লাগবে। তাই একটু মানে আপনার বেসিকটা একটু দেখাই নিচ্ছি, ওকে? আচ্ছা, তারপরে কি আছে? তারপরে খাদ্য নষ্ট হয় কয়টা কারণে? 3টা কারণে। খাদ্য নষ্ট হয় কয়টা কারণে? 3টা কারণে। একটা হচ্ছে জীবাণু দ্বারা সংক্রমণ, যেটার এগেইনস্টে কাজ করে কি? অ্যান্টি মাইক্রোবিয়াল, ওকে? তারপর এনজাইম বা উৎসেচকের প্রভাবে, মানে অক্সিজেনের উপস্থিতিতে যে খাদ্যটা নষ্ট হয়, এটার এগেইনস্টে কোন প্রিজারভেটিভ কাজ করে? অ্যান্টি অক্সিডেন্ট। আর ধাতব আয়নের প্রভাবে তেল বা চর্বিযুক্ত খাদ্য জারণ জারণ বিজারণ বিক্রিয়া, এটার এগেইনস্টে কাজ করে কে? কিলেটিং এজেন্ট। মানে এই যে আমার যে হচ্ছে কি আপনার কি বলে ওই, এগুলোর কি ধাতু বলে জানি, ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, যেটাই বলুক, অবস্থান্তর ধাতু, হ্যাঁ। তো এই অবস্থান্তর ধাতুর প্রভাবে যে তেল চর্বির সাথে যে এরা বিক্রিয়া করে, এরা যে হচ্ছে কি আপনার জটিল যৌগ তৈরি করে, তো এটার এগেনস্টে কাজ করে হচ্ছে আমাদের কিলেটিং এজেন্ট, ওকে? আচ্ছা, ফাইন। তারপরে খাদ্যর উৎপাদন বৃদ্ধি, এই জায়গাটা অ্যাডমিশনের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশনের জন্য ফরজ একটা চ্যাপ্টার, মানে ফরজ একটা পেজ। যে নাইট্রোজেন যুক্ত সার কোনটা? ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, এরা উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক, এরা উদ্ভিদের বৃদ্ধি করে। আচ্ছা, ফসফরাস যুক্ত সারগুলা কি করে? ফসফরাস যুক্ত সারের আপনার উদাহরণগুলো লাগবে টিএসপি, মানে মনো ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, তারপরে ক্যালসিয়াম ফসফেট, তারপর হচ্ছে গিয়ে অ্যামোনিয়াম হাইপোফসফেট, তারপর ডাই অ্যামোনিয়াম ফসফেট, ওকে? এগুলো হচ্ছে ফসফরাস যুক্ত সার। তারপরে পটাশিয়াম যুক্ত সার কোনটা? মিউরেট অফ পটাশ, মানে কেসিএল। তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, KNO3। এরা উদ্ভিদের ফুল ফল ধারণে সাহায্য করে, এরা উদ্ভিদের ফুল ফল ধারণে সাহায্য করে। তারপর হচ্ছে গিয়ে এই তো এগুলা হয়ে গেছে, তাই? তারপর প্রিজারভেটিভ, প্রিজারভেটিভ কয় ধরনের? 2 ধরনের। দেখেন, আমি বারবার করে বলতেছি, প্রশ্ন কিন্তু শুধু ভিনেগার থেকে আসবে না, কোনো না কোনো একটা বোর্ড বা 2টা বোর্ড কাহিনী করবে, 2টা বোর্ড কাহিনী করবে। হুট করে বলবে কি, কৃত্রিম প্রিজারভেটিভের সাথে ভিনেগারের পার্থক্য লেখো। ওমা, এটা কোনো প্রশ্ন? হ্যাঁ, এটাই প্রশ্ন, এটাই দিবে। তখন আপনি আটকে যাবেন, রিস্ক নেওয়া যাবে না, ওকে? তো প্রাকৃতিক ফুড প্রিজার্ভ প্রাকৃতিক প্রিজার্ভেটিভ কয় ধরনের? 2 ধরনের, প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম।
তো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ কারা? লবণ, ভিনেগার, অ্যালকোহল, চিনি। লবণ, ভিনেগার, অ্যালকোহল, চিনি। আচ্ছা, আর কৃত্রিম ফুড প্রিজারভেটিভের ভিতরে কি কি আছে? অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, কিলেটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিঅক্সিডেন্ট আর কিলেটিং এজেন্ট। ওকে, তারপর আচ্ছা, এই জায়গায় এটা অ্যাডমিশনের জন্য লাগবে, এটা সিকিউর জন্য লাগবে না। একবার একটু দেখে রাখেন, একটু শুনে রাখেন যে ভাই প্রিজারভেটিভ মানে আমার যে এই যে অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিমাইক্রোবায়াল কোনগুলা? অ্যান্টিমাইক্রোবায়াল হচ্ছে এই যে দেখেন বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজোয়েট, সরবিক অ্যাসিড বা সোডিয়াম সরবেট, প্রোপানয়েট, পটাশিয়াম নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড, মিথাইল প্যারাবিন, তারপর হচ্ছে পটাশিয়াম থায়োসালফেট। এই যে এগুলো হচ্ছে আমার অ্যান্টি মাইক্রোবায়াল। হ্যাঁ, এগুলো কি আমার অ্যান্টি মাইক্রোবায়াল। তো এগুলোর সর্বোচ্চ মাত্রা এমসিকিউ তে লাগবে না, মানে সিকিউ তে লাগবে না, এগুলো পড়াইছি, সো প্যারা নাই। জাস্ট নামগুলো জেনে রাখেন। তারপরে এই যে সোডিয়াম বেনজোয়েট, সোডিয়াম সরবেট, অ্যাসিটিক অ্যাসিড প্রাকৃতিকের আন্ডারেই বেশিরভাগ পড়বে। প্রোপানয়েট, তারপরে হচ্ছে গিয়ে কি সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রাইট, এগুলা। এরপর কোটাজাতকরণ পদ্ধতিতে ক্যানিং হিসেবে ব্যবহৃত পদার্থ। আচ্ছা, এগুলো একটু পরে পড়াই, হ্যাঁ, কোটাজাত পদার্থের জিনিসটা পরে পড়াবো। ওকে, কোটাজাতকরণ জিনিসটা একটু পরে পড়াচ্ছি। হুম, তারপর এই যে এই যে আমাদের আসল জিনিস, সেটা হচ্ছে মল্ট মিশ্রণ বা 10% ইথানল থেকে মল্ট ভিনেগার প্রস্তুতি। আচ্ছা, প্রথমে একটু জিনিসটা বলে রাখি, এটাই আপনার পরীক্ষায় আসছে, তাই না? এটাই আপনার পরীক্ষায় আসতেছে, এটা আপনি জানেন। মানে এটাই যে আমার পরীক্ষায় ঘ নাম্বারে আসবে, এটা আমি জানি। তো এই জায়গায় এই যে এইটা আপনি একটু সুন্দর করে পড়বেন, মানে আমি পড়াইছি এটা, তারপর একটু আরেকবার পড়াচ্ছি। এ পদ্ধতিতে ব্যবহৃত কাঠের পিপার উপর ও নিচের দিকে দুইটা ছিদ্রযুক্ত তাক থাকে। ওই তাক দুইটার মাঝখানে নরম বীজ কাঠের গুঁড়া ভর্তি করে মাইক্রোডার্মা এসিটি নামক ব্যাকটেরিয়া যুক্ত লঘু অ্যাসিটিক অ্যাসিড দ্বারা ওই কাঠের গুঁড়াকে ভিজিয়ে রাখা হয়। ওকে, আচ্ছা, পরে ওই ব্যাকটেরিয়ার বৃদ্ধি সহায়ক অ্যামোনিয়াম ফসফেট, মানে যেটাকে আমরা ইস্ট বলবো, হ্যাঁ ইস্ট বলবো, ও অ্যামোনিয়াম সালফেট লবণ মিশ্রিত 10% ইথানলের জলীয় দ্রবণ পিপার উপর দিক থেকে কাঠের গোড়ার মধ্যে সূক্ষ্ম ধারায় স্প্রে করা হয় এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত বায়ুর নিচ থেকে কাঠের গোড়ার মধ্যে চালনা করা হয়। তখন ব্যাকটেরিয়ার প্রভাবে ইথানল বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে 6 থেকে 10%, এবং পিপার তলদেশে নির্গমন পথ দিয়ে তা সংগ্রহ করা হয়। এটি হলো মল্ট ভিনেগার। আমি বারবার বলতেছি এই প্রসেসটা লাগবে, একদম সুন্দর করে এইটা লাগবেই, এইটাই লাগবে, আমার এইটাই লাগবে। এন্ড আপনি কি কি করবেন, এই চিত্রটা আঁকবেন। এখন আপনার এই চিত্রটা যে খুব বেশি ইয়া হইতে হবে, মানে হচ্ছে অ্যাকুরেট হইতে হবে এমন কোনো কথা নাই। এই চিত্রটা যে খুব বেশি অ্যাকুরেট হইতে হবে কোনো কথা নাই। আপনি যে আঁকছেন, আপনি যে ট্রাই করছেন, এটাই টিচাররা দেখবে। মানে কি, এই যে দেখেন, আমি একটু ট্রাই করি, ওদের মতো একটু ট্রাই করি। তারপরে এই দেখেন, এই জায়গায় বায়ুর পথ দিছে, এই জায়গায় আপনি বায়ুর পথ দিয়ে দিবেন, এই জায়গায় হচ্ছে আপনি বায়ু প্রবেশের পথ দিয়ে দিবেন। ওকে, মোটামুটি আমার কাজ শেষ। তারপরে হচ্ছে জাস্ট এই যে এই জায়গাতে এই যে স্প্রে যে করা হয়, হ্যাঁ, এই যে স্প্রে করা হচ্ছে, জাস্ট আপনি একটু ওই যে পাম দিয়ে দিবেন। মানে আপনি এই জায়গায় আপনার কিচ্ছু কাজ নাই, আপনি হচ্ছে জাস্ট একটা একটা শেপ দিয়ে দিবেন, মানে টিচারকে খুশি করার জন্য। টিচারকে খুশি করার জন্য একটা শেপ দিয়ে দিবেন। শেপ দিয়ে দিলে আপনার কি, আপনার কিন্তু এগুলো কিচ্ছু মানে এত মানে কি হতে হবে না, সূক্ষ্ম চিত্র হতে হবে না, জাস্ট দাগ দুগ দিয়ে দিবেন। দাগ দুগ দিয়ে এই যে বায়ু নির্গমনের পথ, তারপরে এই যে বায়ু নির্গমনের পথ, তারপরে এই যে বায়ু নির্গমনের পথ, এই দেখেন এই জায়গায় লেখা আছে বায়ু প্রবেশ পথ, হ্যাঁ, এদিক দিয়ে বায়ু প্রবেশ করে। তারপরে কি, এই যে সছিদ্র তাক, এই জায়গায় একটা তাক করে দিবেন, লিখবেন সছিদ্র তাক। আর এই যে এদিক দিয়ে যে হচ্ছে কি আপনার কি বলে, এদিক দিয়ে একটা কল দিয়ে দিবেন, কল দিয়ে লিখবেন হচ্ছে এদিক দিয়ে ভিনেগার পড়তেছে। আর এই জায়গা দিয়ে এই যে একটা বলবেন এটা একটা পাম্প। শেষ, আপনার কাজ শেষ। এটা একটু দিবেন। ভাই দেখেন, 4 নাম্বার আপনি পাইতে চাচ্ছেন, 4-এ 4 পাওয়া হচ্ছে গিয়ে কিন্তু ইজি না, 4-এ 4 পাওয়া কঠিন। তো 4-এ 4 পাইতে গেলে যদি আপনি একটু দেন, আপনারা কেউ কি না করবেন, না করবেন। তো এই কাঠের পিপাটা এত সুন্দর হইতে হবে না, আপনি জাস্ট দাগ দুগ দিয়া বুঝাই দিবেন যে এদিক দিয়া পরে, এদিক দিয়া বাইরে হয়, এদিক দিয়া বাতাস ঢুকে, এদিক দিয়া ভিতরে ঢুকে, শেষ, কাজ শেষ। ওকে, এবার হচ্ছে আমাদের মূল আলোচনা। ঠিক আছে, আমাদের মূল আলোচনা তো এইটা তো আসলে এমনি আমি পড়াই না, আমি আমার মতো পড়াই। আগে আমি আমার মতো পড়াইনি, আমি আগে আমার মতো পড়াইনি, এটা পড়াইছি, এটা পড়াইছি, কই পড়াইছি বলেন তো? এমসিকিউ ক্লাসে পড়াই দিছি। আমি বারবার বলছি এমসিকিউ ক্লাস যে করছে তার জন্য এই ক্লাস লাগবে না। কেন? যদি ভিনেগারের কথা বলি, বাট আরো এক্সট্রা জিনিস আমি রাখছি আজকের ক্লাসে। দেখেন,
খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, তাইলে আপনার হয়ে যাবে। ভালো করে তাকানো, এই জায়গা মুখস্থের কিছু নাই, নর্মাল জিনিস। আপনি রিপ্রেজেন্ট করবেন কিভাবে? আপনি একটা বাংলা লাইন লিখে এটাকে রিপ্রেজেন্ট করবেন এইভাবে, ঠিক আছে? এইভাবে রিপ্রেজেন্ট করবেন। দেখেন, আমি খেজুরের রস বা আখ নিছি, আখ বা খেজুরের রস নিছি, আচ্ছা ফাইন। এরপর এটার ভিতরে আমি কি মিশাবো? ইস্ট আর মল্ট এক্সট্রাক্ট মিশাবো। ইস্ট আর মল্ট এক্সট্রাক্ট মিশাবো, আর মিশাবো অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট। অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট মিশাবো। এই অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট ইস্টের গ্রোথে হেল্প করবে, ইস্টের গ্রোথ মানে ইস্ট বৃদ্ধিতে সহায়তা করবে। তাহলে খেজুরের রস বা, আমি কিন্তু এগুলো লিখে লিখে পড়াইছি এমসিকিউ ক্লাসে, তাই আর লিখতেছি না, সেম জিনিস, ওকে। তাহলে খেজুরের রস বা আখের রস আমি নিব, নেওয়ার পরে ওইটাতে হিট দিব 37°C তাপমাত্রা। এই ইস্ট কি করবে? ইনভার্টেজ এনজাইম তৈরি করবে। এই ইস্ট ইনভার্টেজ এনজাইম তৈরি করবে। এই ইনভার্টেজ এনজাইমের মাধ্যমে খেজুরের রসটা কিসে পরিণত হবে? ইনভার্ট চিনিতে পরিণত হবে। ইনভার্ট চিনি, ইনভার্ট চিনি মানে কি? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, C6H12O6 প্লাস C6H12O6, এই যে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আচ্ছা, তাহলে এই যে ভাই খেজুর বা আখের রসে কি থাকে? 16 থেকে 20% সুক্রোজ থাকে। কি থাকে? 16 থেকে 20% সুক্রোজ থাকে, মানে চিনি, ওকে। মানে আপনার প্রশ্ন বিভিন্ন ভাবে করতে পারে, খেজুরের রস বলতে পারে, আখের রস বলতে পারে, চিনি বলতে পারে, যে কোনোটা করতে হবে, সবটাই হবে। তাহলে খেজুরের রসে কি থাকে? চিনি বা সুক্রোজ থাকে। এই সুক্রোজকে আমি হিট দিচ্ছি। হিট দিচ্ছি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? 37°C তাপমাত্রায়। এখানে আমি কি কি মিশাচ্ছি? ইস্ট আর মল্ট এক্সট্রাক্ট মিশাচ্ছি। আমি এটার বৃদ্ধির জন্য কাকে রাখতেছি? অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেটকে রাখতেছি। এবার কোন এনজাইম কাজ করতেছে? এনজাইম গুলাই জরুরি, এমসিকিউতে আসে আপনারা জানেন। তো এই এনজাইমটা কি? ইনভার্টেজ এনজাইম, যার ফলে কি তৈরি হচ্ছে? ইনভার্ট চিনি তৈরি হচ্ছে, ওকে। এই ইনভার্ট চিনিকে আমি হিট দিব রুম টেম্পারেচারে, এন্ড এটা জাইমেজ এনজাইমের মাধ্যমে কি তৈরি করবে? আমার ইথানল আর কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। ইথানল আর কার্বন ডাই অক্সাইড, এটা আপনারা ওই যে অবাধ শোষণ সবাদ শোষণ এরকম জিনিস পড়ছেন না ফিজিক্সে, প্ল্যান্ট ফিজিওলজিতে? ওই অবাধ শোষণে কিন্তু ছিল যে ভাই আমার গ্লুকোজ, এই গ্লুকোজকে আমি যদি হচ্ছে গিয়ে হিট দেই তাহলে কি পাবো? আমি ইথানল পাবো, 4 মোল ইথানল পাবো, আর 4 মোল কার্বন ডাই অক্সাইড পাবো। 4 মোল ইথানল পাবো আর 4 মোল কার্বন ডাই অক্সাইড পাবো। এই জায়গায় যে ইথানলটা, ইথানল পাওয়া যায় 10%। এই 10% ইথানলকে বলা হয় মল্ট। 10% ইথানলকে কি বলা হয়? 10% ইথানলকে বলা হয় মল্ট। ক্লিয়ার? ওকে। তাহলে C6H12O6 প্লাস পানি, এইটার সাথে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এই গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজকে 4 মোল ইথানল আর 4টা কার্বন ডাই অক্সাইড, মানে এই পুরা প্রসেসটাকে দুইটা বিক্রিয়ার মাধ্যমে এখানে লিখে দিছি। আচ্ছা ফাইন। এখন খেয়াল করে দেখেন, আপনি কিন্তু প্রথমে একটু বাংলা লিখবেন। কি বাংলা লিখবেন? ওই যে যা বাংলা লেখা লিখে ফেলছেন, বাংলা লেখার ফাঁকে ফাঁকে এগুলো ঢুকাই দিবেন। এই দেখেন, এই জায়গায় লেখা আছে, এই যে প্রথমে এই যে এই জায়গায় যা যা লেখা আছে আমি তাই করছি। কিন্তু আপনি চেষ্টা করবেন ওই যে একটু ফ্লো চার্টের মাধ্যমে দেখাইতে, তাহলে টিচাররা খুশি হয়ে যাবে যে আরে না, ছেলেটা তো প্রিপারেশন নিয়ে আসছে এই চ্যাপ্টারের, জাস্ট পিছনে তাকায় লিখে ফেলতেছে না। ক্লিয়ার? ওকে। এরপরের আপনার কাজ কি? এরপরে কাজ হচ্ছে ভাই অ্যাসিটোব্যাক্টেরিয়ার রূপান্তর। আমি একটু এই পেজটা নিচ্ছি। এই যে অ্যাসিটোব্যাক্টেরিয়ার রূপান্তর, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ? তাহলে অ্যাসিটোব্যাক্টেরিয়ার রূপান্তর কি হয় খেয়াল করেন। ওই যে একটু আগে আপনি কি পাইছেন? 10% ইথানল পাইছেন, দেখেন এই যে 10% ইথানল পাইছেন, তাই না? এই যে মল্ট, রাইট? এই 10% ইথানল, 10% ইথানল থেকে আপনি 400 ml এর মতো নিবেন। এই 10% ইথানল থেকে 400 ml নিয়ে ওকে একটা মাটির পাত্রে রাখবেন, মটকা মাটির পাত্রে রাখবেন। এন্ড এইখানে একটি স্তর তৈরি হবে। কি তৈরি হবে? স্তর তৈরি হবে। আপনি এখান থেকে পুরাটা না কিন্তু, এই জায়গা থেকে 400 ml নিবেন, 10% ইথানলে 400 ml নিলাম, ওর একটা মাটির পাত্রে রাখলাম, ওইখানে একটা স্তর তৈরি হবে। এন্ড এইটাকেই আমরা কি বলি বলেন তো? অ্যাসিটোব্যাক্টর বলি। কি বলি? অ্যাসিটোব্যাক্টর। আচ্ছা, এন্ড খেয়াল করেন, এইটাকে আপনি এই যে অন্ধকারে রাখবেন 7 থেকে 10 দিন। কি রাখবেন? অন্ধকারে রাখবেন 7 থেকে 10 দিন। তাহলে এটা কি আরো পরিপক্ক হবে। এরপর এই 7 থেকে 10 দিন অন্ধকারে রাখলে কি হয়ে যাবে? এই জিনিসটা কি হয়ে যাবে? এই জিনিসটা একদম পরিপূর্ণ হচ্ছে গিয়ে ফাইনাল অ্যাসিডোব্যাক্টেরে পরিণত হবে। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি কি পুরাটা 10% পুরাটা নিছিলাম না, এখান থেকে 400 ml নিছিলাম। 400 ml নিয়া 400 ml নিয়া ওরে অ্যাসিডোব্যাক্টেরে পরিণত করছি। এই অ্যাসিডোব্যাক্টেরটাকে এবার কি করব? আবার ওই যে আমি যে 10% থেকে নিছিলাম না, ওইটার ভিতরে ঢালবো। ঢাললে কি হবে? ঢাললে কি হবে? এই যে এই জায়গায় দেখেন, ঢাললে কি হচ্ছে? এখন পাস্তুরীকরণ,
So, এই যে মানে জারণ হবে, তাহলে CH3 CH2OH ও জারণ হচ্ছে অ্যাসিটোব্যাক্টেরিয়ার মাধ্যমে, এন্ড ও কি তৈরি করতেছে, আমার ফাইনাল অ্যাসিটিক অ্যাসিড বা 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতেছে। এন্ড এই ফাইনাল 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের ভিতরে কি থাকবে, জীবাণু থাকবে। ওরেই আমি 80°C যখন হিট দিব, তখন এটা কি হবে, উইদাউট জীবাণুর আমার অ্যাসিটিক অ্যাসিডে তৈরি হবে। এটাই আমরা বলি হচ্ছে পাস্তুরীকরণ। তার মানে 3টা স্টেপে দিবেন। প্রথমে দিবেন অ্যালকোহল তৈরি মানে খেজুরের রস বা আখের রস বা চিনি, এটার সাথে ইনভার্টেজ এনজাইম 37°C তাপমাত্রায় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি করতেছে। এই গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ থেকে জাইমেজ এনজাইমের মাধ্যমে ইথানল তৈরি হচ্ছে। এই ইথানলটা অ্যাসিটোব্যাক্টরের সাহায্যে জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিড তৈরি করতেছে। ওই ইথানোয়িক অ্যাসিডকে আমি পাস্তুরীকরণ করে আমার ফ্রেশ ইথানোয়িক অ্যাসিড বানাচ্ছি, শেষ, আমার প্রসেস শেষ। এইভাবে যদি আপনি লেখেন পরীক্ষায় নাম্বার পাবেন বেশি। হ্যাঁ, মানে আপনারা দেখেই 3 দিয়ে দিবে, আপনারা আর এত কিছু পড়বে না। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু আসলে এই যে এই জায়গায় লেখা আছে। এই যে দেখেন, ইথানল 10%, মাইক্রোডার্মা এসিটি, CH3COOH আর পানি। ক্লিয়ার বাবা? ওকে। এরপরে এরপরে এই যে এবার দেখেন প্রশ্নগুলো একটু দেখে ফেলেন। এই যে প্রশ্নগুলো একটু দেখে ফেলেন। প্রশ্নগুলো এবার একটু দেখে ফেলেন। মানে গ নাম্বার, ঢাকা বোর্ড 23, এই যে দেখেন সিকিউ শুরু, ঢাকা বোর্ড 23 কি দিছে, উদ্দীপকের এম যৌগটির উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। এম যৌগ মানে কি, এই দেখেন একটু ভালো করে তাকান তো, চিনেন কিনা। সুক্রোজ প্লাস পানি, ইনভার্টেজ এনজাইমের মাধ্যমে কি হবে, এটা গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এই গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ জাইমেজ এনজাইমের মাধ্যমে কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে গিয়ে ইথানল। আচ্ছা, এই কার্বন ডাই অক্সাইড আর ইথানল, এই ইথানলটা কার্বন অক্সিজেনের সাহায্যে এই মাইক্রোডার্মা এসিটি ব্যাকটেরিয়ার মাধ্যমে কি করবে, আমার ইথানোয়িক অ্যাসিড আর পানি তৈরি করবে। এই ইথানোয়িক অ্যাসিডটাই কি আমার নান আদার দেন ভিনেগার, রাইট? আপনাকে কি বলছে, এম যৌগটির উৎপাদন পদ্ধতি বর্ণনা করো, মানে এতক্ষণ যা শিখাইলাম তাই বলছে। ক্লিয়ার? ওকে। এরপর আবার দেখেন, কুমিল্লা বোর্ড 23 আসছে, খেজুরের রস, বলছি বারবার, একবার চিনি দিবে, একবার খেজুরের রস দিবে, একবার আখের রস দিবে। খেজুরের রস থেকে এ তৈরি করা হয়েছে, তাহলে খাদ্য সংরক্ষকটির প্রস্তুতি সমীকরণ সহ লেখো, শেষ। হয়ে গেছে? হয়ে গেছে। 3টা বিক্রিয়া মাস্ট, ফরজ। তারপরে এই দেখেন এটা কি, এটা হচ্ছে সুক্রোজ, পানি, ইনভার্টেজ এনজাইমের মাধ্যমে কি তৈরি করা হইলো এখানে, আমার কি এটা কি, এটা হচ্ছে আমার গ্লুকোজ। গ্লুকোজকে জাইমেজ এনজাইমের মাধ্যমে কি করা হয়েছে এখানে, ইথানল। এই ইথানলকে পরবর্তীতে অক্সিজেনের সাহায্যে কি করা হয়েছে, ইথানোয়িক অ্যাসিড করা হয়েছে। উদ্দীপকের আলোকে আখের রস থেকে সি, সি মানে কি আমার ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার উৎপাদন প্রক্রিয়ার মূলনীতি ব্যাখ্যা করো। ক্লিয়ার? ওকে, ফাইন। এবারে দেখেন, এটা কি, এটা হচ্ছে চিনি। এটা কি, এটা হচ্ছে চিনি। চিনি থেকে ভিনেগার, চিনি থেকে ভিনেগার 1 নং হতে 2 নং নমুনা প্রস্তুতির সমীকরণ ব্যাখ্যা করো। চিনি থেকে ভিনেগার, ওকে ফাইন। এরপর আখের রস থেকে খাদ্য আপনার খাদ্য সংরক্ষকটির প্রস্তুতি, গ নাম্বার, এগুলো কিন্তু গ নাম্বার। তারপর উদ্দীপকের আলোকে এই দেখেন, আখের রস থেকে আমার কি, আমার সি বা খাদ্য সংরক্ষক মানে ভিনেগার, শেষ, কাজ শেষ। এরপর দেখেন আবার, ই যে ই কি, খাদ্য সংরক্ষক, কার থেকে তৈরি হয়েছে, খেজুরের রস থেকে, তার মানে কি ভিনেগারের উৎপাদন, ওকে ফাইন। কিউ উৎপাদন প্রক্রিয়া, কিউ মানে কি, এই যে দেখেন, কিউ মানে কি আমার ইথানল, ওই যে সুক্রোজ থেকে স্টার্ট হয়েছে, ওকে ফাইন। ওকে 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 ওকে, এটা কি, আচ্ছা এইবার একটু খেয়াল করে দেখার বিষয় আছে এখানে কিছু, সেটা হচ্ছে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে, এটা ঘ নাম্বারে আসে। ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষণ করে, আচ্ছা এটা মনে হয় একটু ভুল টাইটেল, টাইটেলটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। হুম, ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল। ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, ওকে, ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল, ওকে। একটু দেখেন, ভিনেগার এখানে কি দেওয়া আছে আপনি জানেন, অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার, বাকিটা কিন্তু পানি, এই বাকিটা কিন্তু পানি। একটা এমসিকিউ তে আসছিল, রাইট? ওকে। এবার এর পিএইচ এর মান 4.74, তাই পিএইচ অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। 4.74 যে পিএইচ মানে কি অ্যাসিডিক পার্ট, রাইট?
তাহলে অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারেন। অ্যাসিটিক অ্যাসিডের জীবাণু ধ্বংসকরণ প্রক্রিয়া এই অম্লীয় পরিবেশের উপর নির্ভর করে। তাই প্রিজারভেটিভ রূপে মাত্র 3% অ্যাসিটিক অ্যাসিড, মাত্র 3% অ্যাসিটিক অ্যাসিড ও 4% অ্যাসিটিক অ্যাসিডের লবণের মিশ্রণে মাইক্রো অর্গানিজম গুলো কি করে মারা যায়, অথবা এদের বৃদ্ধি ব্যাহত হয়। ওকে, এদের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। মানে কি, ভিনেগার কি করতেছে, ভিনেগার আপনার খাবারে যে ব্যাকটেরিয়া গুলা জন্মাচ্ছে এই ব্যাকটেরিয়া গুলাকে জন্মাতে দিচ্ছে না। কেন? কারণ ভিনেগার হচ্ছে একটু অ্যাসিডিক, অম্লীয়, এন্ড ওর পিএইচ কত, আপনার 4.74। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করেন প্রিজারভেটিভ রূপে হচ্ছে ভিনেগারের ক্রিয়া কৌশল, এইটাই পরীক্ষায় আসবে। হ্যাঁ, কয়েকটি স্টার দিয়ে রাখেন। সকল খাদ্যদ্রব্যকে ব্যাকটেরিয়া নিজেদের খাবার গ্রহণ করে, দেখেন, সকল খাদ্যদ্রব্যকে ব্যাকটেরিয়া নিজেদের খাবার গ্রহণ করে এবং বংশ বিস্তার ঘটায়। ওকে, এর ফলে আমাদের খাদ্যের পচন শুরু হয়। কমন সেন্স। সব ধরনের প্রিজারভেটিভের কৌশল হলো ক্ষতিকর ব্যাকটেরিয়া আক্রমণ হতে খাদ্যদ্রব্যকে রক্ষা করা। আচ্ছা, এক্ষেত্রে সামান্য মৃদু অ্যাসিড যেমন ভিনেগার বা অম্লীয় লবণ ব্যবহার করে খাদ্যের পিএইচ এর মান যত কম রাখা হয় ব্যাকটেরিয়া বাঁচতে তত কষ্ট হয়। ওই ক্ষতিকর ব্যাকটেরিয়া বংশ বিস্তার হ্রাস করানো যায়। অর্থাৎ সামান্য H+ এর উপস্থিতিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। তাই খাদ্য সংরক্ষণে প্রিজারভেটিভ রূপে ভিনেগারের গুরুত্ব রয়েছে। যেমন ভিনেগার যা প্রধানত অ্যাসিটিক অ্যাসিড রূপে নিম্নরূপে ক্রিয়া করে, এই ক্রিয়াটাই জরুরি, এই ক্রিয়াটা এইভাবে লিখে দিতে হবে। ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়ে CH3COO- আর H+ তৈরি করতেছে। এই H+টা জীবন্ত ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করে মৃত বা নিষ্ক্রিয় ব্যাকটেরিয়া তৈরি করতেছে। ক্লিয়ার? ওকে, ডান। এখন শুধু একটুক দিলে ভাই লাভ নেই, সোজা বাংলা কথা। শুধু একটুক দিলে লাভ নেই ভাইয়া, তাইলে কি করব? খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব একবারে পড়ে ফেলেন। একটা হচ্ছে কিভাবে খাদ্য সংরক্ষণ করে, একটা হচ্ছে কিভাবে, মানে খাদ্য সংরক্ষণে ওর গুরুত্ব কতটুকু, দুইটাই পরীক্ষায় আসে। ঘ নাম্বারে, কয় নাম্বারের জন্য? 4 নাম্বারের জন্য। একটু দেখেন, আমি একটু পরে আপনাদের জন্য সহজ করে দিব, পয়েন্ট করে দিব। দেখেন, তাহলে ভিনেগারের সহজলভ্য ও নির্দোষ একটি ভিনেগার হচ্ছে সহজলভ্য ও নির্দোষ একটি প্রিজারভেটিভ, পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তাহলে ভিনেগারের পিএইচ এর মান 4.74 হওয়ায় অম্লীয় পরিবেশে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া জন্মাতে পারে না এবং এদের বৃদ্ধিতে বাধা পায়। তাই মাছ, মাংস, শাকসবজি সংরক্ষণে ভিনেগার ব্যবহৃত হয়। ওকে, এবার ভিনেগার স্বাদে তৃপ্তিকর অম্ল স্বাদযুক্ত হওয়ায় বিভিন্ন ফলের আচার সংরক্ষণে সুপের স্বাদ বৃদ্ধি করতে, এগুলো খুবই সুন্দর করে মনে রাখতে হবে। ভাই আপনার টপিকই একটা আছে, এগুলো যদি মনে না রাখতে পারেন সমস্যা। তার মানে সুন্দর করে খাতা নেন, নোট করেন। কি? আচার সংরক্ষণে, সুপের স্বাদ বৃদ্ধিতে, মাছ মাংস রান্নার কাজে ব্যবহার করা হয়। ভিনেগারের সংস্পর্শে প্রোটিন অণুতে এটা একটু পরে দেখাচ্ছি, প্রোটিন অণুতে বিয়োজন সহজে ঘটে। তাই মাছ মাংস রান্নায় ভিনেগার সুফলদায়ক ভূমিকা রাখে। সালাদ তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়। ওকে, ফাইন। এরপর অ্যাসিড মাধ্যমে পিকলিং বা আচার তৈরিতে ভিনেগারের গুরুত্ব সবচাইতে বেশি। পেঁয়াজ, রসুন, পেঁয়াজ, বাবারে বাবা, আমার যে টাইপিস্ট সুন্দর করছে, পেঁয়াজ। আচ্ছা, এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শীতের বিভিন্ন সবজি, মাংস প্রভৃতিতে ভিনেগারে ডুবিয়ে রাখা হয়। তার মানে কি, শাকসবজি সংরক্ষণেও ভিনেগারের গুরুত্ব আছে। তারপরে তাপ ফুটিয়ে নিলে বিভিন্ন অণুজীব বা ব্যাকটেরিয়া মারা যায়। এই অবস্থায় খাদ্য সংরক্ষণ অনেক বেশি ইফেক্টিভ হয়। আচ্ছা, চাটনির মতো রেসিমোস নামক বিভিন্ন মিশ্র সবজি থেকে মুখরোচক খাদ্য তৈরি করা যায়। এন্ড যেমন ফুলকপি, মূলা, শালগম, গাজর, বরবটি, এগুলা দিয়ে সবজিকে টুকরো করে চিনি, লবণ, ভিনেগার সহ ফুটিয়ে নিলে রেসিমোস তৈরি হয়। এন্ড এই রেসিমোস, এটা কিন্তু একটা পয়েন্ট হতে পারে, রাইট? রেসিমোস তৈরিতে আমার ভিনেগার ইউজ করা হয়। আচ্ছা, ফাইন। তারপরে বিভিন্ন মিশ্র সবজিকে বায়ুর অধি করে কাচের বয়মে ভর্তি করে রাখা হয়, পরবর্তীতে মৌসুমে তা খাওয়া যায় ভিনেগার ইউজ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা তো পড়লাম ভাই, 4 নাম্বার আমার পড়ানো শেষ, আজকের কাজ শেষ। শেষ না, আরেকটু বাকি আছে, একটু পরে পড়তেছি। এখন খেয়াল করে দেখেন, এখানে কথা হচ্ছে ভিনেগার কিভাবে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয় আর খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, এই দুইটা প্রশ্ন আপনার ঘ নাম্বারে আসে। কয় নাম্বারে আসে? ঘ নাম্বারে আসে। ওকে, ফাইন। এখন আমি এই জায়গায় একটা প্রশ্ন রাখছি, বিশাল বড় একটা প্রশ্ন রাখছি, সুন্দর জিনিস দেখেন। এবার ভিনেগারের গুরুত্ব ও খাদ্য সংরক্ষণ কৌশল দেখেন, এখানে পয়েন্ট করে করে বলা আছে। পয়েন্ট কি কি দেওয়া আছে দেখেন। শাকসবজি সংরক্ষণে ভিনেগার, মানে আপনি এতক্ষণ যা যা পড়ছেন ওইটাকে পয়েন্ট করে ফেলেন। শাকসবজি সংরক্ষণে ভিনেগার, এই যে এই জায়গায় আপনার
কিছু এক্সট্রা ইনফরমেশন আছে। দেখেন, দেশের সর্বত্র সব ধরনের শাকসবজি পাওয়া যায় না এবং এটি দ্রুত পচনশীল। তাই শাকসবজি সংরক্ষণ করে সব পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়া আজকের সময়ের দাবি। বাবারে বাবা! আচ্ছা, ভিনেগারের শাকসবজি সংরক্ষণ করলে এটি শাকসবজির বর্ণ, পুষ্টি, ভিটামিন অক্ষুণ্ণ রাখে। ভিনেগার শাকসবজি ব্লা 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 ব্লা, মানে ভিনেগার, সব ভিনেগার। মানে মনে করেন হচ্ছে গিয়ে একটা চামচা তার নেতার প্রশংসা করতেছে, মানে দুনিয়ার যত ভালো কাম ওই নেতাই করতেছে, ঠিক আছে? তো আপনি এখন চামচা আর আপনার নেতার নাম হচ্ছে ভিনেগার। আপনি জীবনে যত প্রশংসা আছে ভিনেগারের নামে আজকেই করে ফেলেন, ঠিক আছে? তাইলে আপনি নাম্বার পেয়ে যাবেন। এরপরে দেখেন কি দিছে, ফল সংরক্ষণে ভিনেগার। আহারে আহারে! তারপরে এই যে ভিনেগারের সাহায্যে বিভিন্ন ফল সরাসরি অথবা ফল থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করে সংরক্ষণ করা যায়, ফাইন। তারপরে এই দেখেন, মাছ মাংস সংরক্ষণে ভিনেগার। তারপর আপনি সাথে সাথে রান্নার কথাটাও বলে দিবেন যে মাছ দ্রুত পচনশীল বস্তু, কারণ মাছ মাংসে ক্ষারকীয় উপাদান থাকায় দ্রুত নষ্ট হয়ে যায়। ভিনেগারের সাহায্যে এদের সংরক্ষণ করলে এরা সহজে নষ্ট হয় না, খুব সহজে ভিনেগারে মাংস সংরক্ষণ করে দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করা যায়। এক্ষেত্রে এক টুকরা কাপড়কে প্রথমে ভিনেগারে ভিজিয়ে তারপর কাপড় দিয়ে মাংসকে মুড়িয়ে রেখে দিলে মাংস দীর্ঘ সময় ধরে ভালো থাকে। তারপরে খাদ্যের ব্যাকটেরিয়া ও এই দেখেন পয়েন্ট দেখেন, খাদ্যের ব্যাকটেরিয়া ও বিষাক্ত বস্তুর ধ্বংসে ভিনেগার। বাবারে বাবা! এটা পুরো প্রতিবেদন লিখে ফেলছে ভিনেগার নিয়ে, ঠিক আছে? ওকে, ফাইন। আমার তো দরকার ভাই প্রতিবেদনই, তাই না? আমার তো দরকার প্রতিবেদন। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে প্রতিবেদন। ওকে, ফাইন। এরপর একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ? এবার কি দিছে? খাদ্যদ্রব্য সাধারণত ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড দ্বারা আক্রান্ত ও বিষাক্ত হয়ে নষ্ট করে ফেলে খাবার, এন্ড আমাদের রোগ প্রতিরোধে গ্যাঞ্জাম করে, ভিনেগার ওটাকে প্রতিরোধ করে, ফাইন। তারপরে দেখেন কি দিছে, অণুজীবের আক্রমণে গুণাগুণ নষ্ট হয়। আচ্ছা, এটা কিভাবে কাজ করে ওটা পরে। তাহলে দেখেন, আপনি যে মাত্র যেগুলো পড়লেন, আপনি এখানে কয়টা জিনিস পাইলেন? 4টা জিনিস। শাকসবজি সংরক্ষণে ভিনেগার, আচ্ছা, ফল সংরক্ষণে ভিনেগার, মাছ মাংস সংরক্ষণে ভিনেগার, তারপরে খাদ্য ব্যাকটেরিয়া ও বিষাক্ত বস্তুর ধ্বংসে ভিনেগার। এরপরে আপনি কি করবেন? আরো কিছু পয়েন্ট বানান। কি কি পাইলাম আমরা? কি কি পাইছি? আচার। তারপরে আমরা কি পাইছি? রেসিমোস। তারপরে আমরা কি পাইছি? রান্না, মাছ মাংস রান্নাতে এটা ব্যবহার করা হয়। এই যে আরো 3টা পয়েন্ট। মানে কি, আপনি ওই যে ছোটবেলায় আমরা বাংলা বাংলা পরীক্ষা দিতাম না, বাংলা সেকেন্ড পেপার, আপনারা তো দিবেন মনে হয় সামনে, তাই না? রচনার আমরা পিছন থেকে ফ্রেন্ডরে কি জিজ্ঞাসা করতাম? আমার খালি একটা পয়েন্ট ক। পয়েন্ট কইলে আমি বাংলা লিখে ফেলতে পারবো। এই যে আপনার কাজে এটা। পয়েন্ট বলছে, আপনি বাংলাটা লিখবেন। তার মানে কি, শাকসবজি সংরক্ষণ, ফল সংরক্ষণ, মাছ মাংস সংরক্ষণ, খাদ্যের ব্যাকটেরিয়া, এরপর আরো কিছু প্রশংসা করেন। আচার, তারপরে রেসিমোস, তারপরে রান্না। এগুলো করলে আপনার কতগুলা পয়েন্ট হয়ে গেল, মানে কি এখন আপনি অনেক বেশি একটা নাম্বার পাবেন। এরপর এরপর হচ্ছে ওই যে আবার সেম জিনিসটাই, মানে হচ্ছে গিয়ে ভিনেগার কিভাবে সংরক্ষণ করে। ওকে, ফাইন। তাহলে আহ এবার ভিনেগার, এই যে দেখেন পয়েন্ট দিছে, অণুজীব বিকাশ ও বৃদ্ধি রহিতকরণ এন্ড অণুজীবের এনজাইমের কার্যকারিতা বিনষ্টকরণ। তার মানে কি, দেখেন, আপনারে বইয়ে যা দিছে, আমি যে আপনারে পড়াই দিছি একটু আগে বাংলা লেখাগুলা, ওগুলো কিন্তু বই থেকে টাইপ করাইছি। তার মানে কি, বইয়ে লেখা আছে। এখন টেস্ট পেপার থেকে ভালো কিছু উত্তর নিছি। কেন নিছি? যাতে আপনার লেখার ক্যাপাবিলিটি বাড়ে। যেমন এই যে এই জায়গায় কত সুন্দর করে 2টা পয়েন্ট দিছে। আপনি পয়েন্ট গুলা যদি হচ্ছে এই যে 1 আর 2 নীলকালি দিয়ে লেখেন, তারপর লেখেন অণুজীব বিকাশ ও অণুজীবের বিকাশ ও বৃদ্ধি রহিতকরণ, তারপর অণুজীবের এনজাইমের কার্যকারিতা বিনষ্টকরণ। আপনি তো জানেন দিন শেষে আমরা ভিনেগার দিচ্ছি কেন? ব্যাকটেরিয়া যাতে মইরা যায়, তাই তো? ওকে। এবার সাধারণত অধিকাংশ এনজাইমের অত্যানুকূল পিএইচ হচ্ছে 6.5 থেকে 7.5। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ইনফরমেশন আছে। 6.5 থেকে 7.5 এর পরিসরে বিরাজ করে। যেহেতু ভিনেগার খাদ্যপণ্যের জলীয় পরিবেশে পিএইচ এর মান হ্রাস করে, তাই এই পরিবেশটি অণুজীবের বিকাশ ও বৃদ্ধির পক্ষে সহায়ক নয়। মানে আপনি এখানে কিছু লাইন অ্যাড করলেন। তারপরে এই জায়গায় আরো জিনিসপত্র দিছে লাস্টে, এই জায়গায় এগুলো আপনি দেখছেন। লাস্টে একটু খেয়াল করে দেখেন, অণুজীবের সাইটোপ্লাজমে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, অণুজীবের সাইটোপ্লাজমে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ায়, কেন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাইলো কেমনে? ওই যে পিএইচ কমে গেল, এর অভ্যন্তরীণ পিএইচ এর মান হ্রাস পায়। এর ফলে প্রয়োজনীয় এনজাইম সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় এবং পরিণামে কোষের মৃত্যু ঘটে। এছাড়া ভিনেগারে, মানে এটা কিন্তু ব্যাকটেরিয়ার কোষ, আমাদের দেহের কোষ না। এই দেখেন অণুজীবের সাইটোপ্লাজম, মানে হচ্ছে কি আমাদের যে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাওয়ায়
পিএইচ এর মান হ্রাস পায়, ফলে প্রয়োজনীয় এনজাইম সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় এবং পরিণামে কোষের মৃত্যু ঘটে, মানে ব্যাকটেরিয়া মরে যায়। এছাড়া ভিনেগারের H+ অণুজীবের এনজাইমের নাইট্রোজেনে উপস্থিত মুক্ত জলের সাথে মিশে এনজাইমের কার্যকারিতা হ্রাস করে। দেখেন এটা কিন্তু বইয়ে নাই, মানে হাজারি স্যারের বইয়ে নাই। তো এই যে এই জিনিসটা যে আপনি পাইলেন, এটা কি আপনার জন্য প্লাস পয়েন্ট? ইয়েস, আপনার জন্য প্লাস পয়েন্ট। তাহলে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনার এখানে কোনো কাজ নাই, আপনি কি দেখাবেন? এই যে আমাদের যে এই যে H+টা কে প্রডিউস করতেছে? ব্যাকটেরিয়া প্রডিউস করতেছে। এন্ড আপনি এখানে কি দেখাবেন? নাইট্রোজেন, নাইট্রোজেনের 3টা হাত দিয়ে দিবেন, আর এই জায়গায় কি দিয়ে দিবেন? লোন পেয়ার। এরপরে জাস্ট এই যে দিলেন সন্নিবেশ সমযোজী বন্ধন, মনে আছে? নাইট্রোজেন লোন পেয়ার দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে H+ এর সাথে যুক্ত থাকে। তাহলে এই যে দেখেন, নাইট্রোজেনের 3টা হাত H+ এর সাথে দিলে শেষ। এই জিনিসটা জাস্ট একটু দেখাই দিবেন। দেখাই দিলে কি হচ্ছে, আপনি এইটা দিয়ে ব্যাখ্যা কি দিলেন? ব্যাখ্যা দিলেন যে অণুজীবের এনজাইমের কার্যকারিতা নষ্ট হয় কেমনে? এই যে এইভাবে আমাদের যে ব্যাকটেরিয়া, ভিনেগারটা যে আপনার ব্যাকটেরিয়া নষ্ট করে দেয়, ব্যাকটেরিয়া বাঁচতে দেয় না। কেন বাঁচতে দেয় না? এই যে এইভাবে বাঁচতে দেয়। ঠিক আছে? তার মানে দেখেন, যখনই আপনাকে প্রশ্ন করবে যে খাদ্য সংরক্ষণ কৌশল, এই যে খাদ্য সংরক্ষণ কৌশলে এই যে এরকম পয়েন্ট ইউজ করবেন, এরকম পয়েন্ট ইউজ করবেন, তারপরে এই যে অণুজীবের পার্টটাও দেখাই দিবেন। তার মানে আমি এই জিনিসটাকে, এই যে এই পেজটাকে আমি একটু এই জায়গায় নিয়ে যাই। হুম। তারপর আর এই পেজটাকে, মানে ভিনেগারের গুরুত্ব, এই যে জায়গায় নামাই দিলাম। এটাও একটু ভুল টাইটেল। হুম। দেখেন তো ভিনেগারের ব্যবহার, এই যে খাদ্য সংরক্ষণের কৌশল, তারপরে এই যে ভিনেগারের গুরুত্ব, তারপরে এই যে পয়েন্ট গুলো একসাথে করে দিছি। মানে আপনি আগে এই বাংলাটা পড়বেন, এই যে এই বাংলাগুলো পড়বেন। স্বাদে তৃপ্তিকর, আচার সংরক্ষণে, স্যুপের স্বাদ বৃদ্ধিতে, মাছ মাংস রান্নার কাজে, তারপর হচ্ছে সালাদ তৈরিতে। ওকে, এই যে মানে প্রত্যেকটা পয়েন্ট একসাথে করে ফেলেন, প্রত্যেকটা পয়েন্ট। মানে এই যে রান্না, তারপরে সালাদ তৈরি, ওকে সালাদ তৈরি, তারপরে স্যুপ। স্যুপ যদিও আসলে আপনার কি বলে আলাদা কোনো পয়েন্ট না, তারপরেও আপনি কি পয়েন্ট গুলো এখন লেখেন। আপনি তো এটা পুরোটা নোট করবেন না, আপনি পয়েন্ট গুলো লেখেন। পয়েন্ট গুলো লিখলে কি হবে, আপনি পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবেন, শেষ, আপনি নাম্বার বেশি পাবেন। এবার আসেন প্রশ্নগুলো দেখি। এই যে এম যৌগটি ঢাকা বোর্ডে আসছে, এম যৌগটি খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে কিনা, মানে কি ভিনেগার খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে কিনা। গুরুত্ব, এটা কিন্তু গুরুত্ব। খাদ্য সংরক্ষক হিসেবে উপযুক্ততা, মানে কিভাবে ও খাদ্য সংরক্ষণ করে, খাদ্য সংরক্ষণে ও ভালো নাকি খারাপ। জীবাণুরোধী ক্রিয়া কৌশল, জীবাণুরোধী ক্রিয়া কৌশল মানে সংরক্ষণ কৌশল, মানে কিভাবে সংরক্ষণ করে, ওই যে H+ দিয়ে যে সবকিছু মাইরা ফেলে। তারপর খাদ্য সংরক্ষণে উদ্দীপকের বি যৌগটির গুরুত্ব, কৌশল সহ বর্ণনা করো। তার মানে দেখেন, গুরুত্ব প্লাস কৌশল। ওই যে এত বড় একটা প্রশ্ন যে দিলাম, মনে আছে? 2টা পেজের প্রশ্ন, কিন্তু আমি কিন্তু 2টারে স্প্লিট করে দিছি, বাট 2টা পেজের প্রশ্ন আপনাকে একসাথে লিখতে হবে। তার মানে আপনি কৌশলও দিবেন কেমনে, মানে আগে গুরুত্ব দিবেন যে খাদ্য সংরক্ষণ কেমনে করে, পয়েন্ট গুলা। ফলমূল সংরক্ষণ, তারপরে শাকসবজি সংরক্ষণ, মাছ মাংস সংরক্ষণ, ব্যাকটেরিয়ারে মাইরা ফেলা, এই যে এগুলা দিলেন। এরপরে, এরপরে কি, এরপর হচ্ছে গিয়ে আচার তৈরি, এরপর হচ্ছে আচার তৈরি, এরপরে হচ্ছে কি আচার সংরক্ষণ, তারপর হচ্ছে গিয়ে স্যুপ, তারপরে রেসিমোস, তারপরে সালাদ। এই যে এই বিভিন্ন জিনিসগুলো আপনি উপস্থাপন করবেন মাছ মাংস রান্নার কাজে। ওকে ফাইন। তারপরে দেখেন, এই যে খাদ্য সংরক্ষণ কৌশল বিশ্লেষণ করো, সেম প্রশ্ন। আপনার 10 নাম্বার এখন শিওর, সেম সেম সেম। এবার দেখেন, আচ্ছা এটা প্রশ্নটাতে একটু ভুল আছে, হ্যাঁ। কিউ এর ভূমিকা খাদ্য সংরক্ষণে, কিউ এর ভূমিকা হবে শুধু, এটা মাদ্রাসা বোর্ডের প্রশ্ন, একটু ভুল আসছে টাইপিং, ওদের ভুল আসছে, আমাদের ভুল না, ওদের ভুল আসছে। কিউ এর ভূমিকা খাদ্য সংরক্ষণে, কিউ এর ভূমিকা শেষ। আমাদের পড়ালেখা শেষ, মানে ভিনেগার শেষ। এখন ওই যে কিছু বোর্ড হচ্ছে কি দুষ্টামি করে, কিছু বোর্ড দুষ্টামিপূর্ণ, মানে প্রশ্নের ভিতরে চায় হচ্ছে কি একটু নতুনত্ব আনতে, তাই একটু গ্যাঞ্জাম করে। কি কি গ্যাঞ্জাম তারা করতে পারে, আমরা ওইগুলো একটু পড়বো। এই কেউ যায়েন না, ভিনেগার শেষ, বাট এখনো শেষ হয় নাই।
ভিনেগার আছে, এখনো আছে। দেখেন, প্রথম কথা হচ্ছে, যেমন দেখেন, ও সরি, আরো কিছু প্রশ্ন ছিল না, না শেষ শেষ। এই যে দেখেন, ওরা যদি আপনাকে বলে কখনো যে ভিনেগার ও কৃত্রিম প্রিজারভেটিভের পার্থক্য, এটা কি তাহলে? এটা হচ্ছে ভিনেগার ও কৃত্রিম প্রিজারভেটিভের পার্থক্য। ভিনেগার ও কৃত্রিম ফুড প্রিজারভেটিভস এর পার্থক্য, ওকে। দেখেন, ভিনেগার একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। বিএইচএ এবং বিএসটি, বিএইচএ বিএসটি কি? অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট। বিউটাইল হাইড্রোক্সি টলোইন, তারপরে আপনার কি বিউটাইলেটেড হাইড্রোক্সি টলোইন, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, ওকে। আচ্ছা, অ্যানিসল কারে বলে? এই অ্যানিসল কারে বলে? অ্যানিসল মানে হচ্ছে মিথোক্সি বেনজিন, তাই না? মিথোক্সি বেনজিন, এই যে এটাকে বলা হয় অ্যানিসল। ইঞ্জিনিয়ারিং এ লাগে, অর্গানিকে। আচ্ছা, তো দেখেন, ভিনেগার একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, আর বিএইচএ বিএইচটি এগুলো কি? অ্যান্টিঅক্সিডেন্ট, মানে কৃত্রিম খাদ্য সংরক্ষক। এটি দামে সস্তা ও সহজলভ্য। এগুলো দামি আর সহজলভ্য না। ব্যাকটেরিয়া জনিত কারণে খাদ্যের পচন প্রতিরোধ করে, খাদ্যে ইস্ট ও মোল্ড আক্রমণ করলে প্রতিহত করে, ওকে। এটি অম্লীয় হওয়া, এর পিএইচ এর মান একটু ভুল আছে মনে আছে। ইথানোয়িক অ্যাসিডের পিএইচ এর মান কত ভাই? ইথানোয়িক অ্যাসিডের পিএইচ এর মান কত? দেখ, ওর পিকে এর ভ্যালু, আচ্ছা আমরা একটু করি তো, আসেন একটু করি। দেখেন, ইথানোয়িক অ্যাসিডের কে 1.8 10⁻⁻5, হ্যাঁ। আর পিকে কত? পিকে, ইথানোয়িক অ্যাসিডের পিকে হচ্ছে গিয়ে আপনার 4.74। পিএইচও 4.74ই হবে, বুঝছেন? পিএইচও 4.74ই হবে। এখানে একটু ভুল আছে। এই আর পিএইচ এত কম না, এত কম তো স্ট্রং অ্যাসিডের, তাহলে এটা হচ্ছে 4.74 দিবেন। ফলে ব্যাকটেরিয়া জন্মানো বা বংশ বিস্তারে অনুকূল ভূমিকা ও পরিবেশ পায় না। বিএইচ ও বিএসটি চর্বিযুক্ত খাবারে জারণ ক্রিয়া প্রতিরোধ করে, এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট মানে জারণ ক্রিয়া প্রতিরোধ করবে। জারণ প্রক্রিয়ায় ফ্রি রেডিক্যালকে প্রশমিত করে এবং শিকল বিক্রিয়ায় পরিসমাপ্তি ঘটায়। খাদ্য সংরক্ষক হিসেবে ভিনেগারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বাট এদের মাত্রা বেশি হলে শারীরিক অবসাদ, মাথা ব্যথা, অ্যালার্জি, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে বাধা, এমনকি ক্যান্সারও হতে পারে। তার মানে কি দেখেন, ভিনেগার ও বিএইচএ বিএসটির কি আছে এখানে? পার্থক্য আছে। এটা কিন্তু খুবই একটা ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, হুট করে আপনাকে দিয়ে দিতে পারে। ক্লিয়ার? শেষ হয়নি এখনো। তারপর এই যে দেখেন, সিলেট বোর্ড, সিলেট বোর্ডে কি দিছে এবার? সিলেট বোর্ডে কি দিছে? সিলেট বোর্ড দুষ্টামিটা করছে। সিলেট বোর্ড কি করছে? ভিনেগার তো দিছে, ভাল লাগতেছে, ভিনেগার দিছে খাদ্য সংরক্ষক হিসেবে, উদ্দীপকের এ ও বি এর কৌশল। এখন ভিনেগার আর লবণের কৌশল দিছে, তার মানে ভিনেগারের কৌশল তো আমরা পড়ে ফেলছি। এখন লবণ কেমনে খাদ্য সংরক্ষণ করে? NaCl। লবণ কেমনে খাদ্য সংরক্ষণ করে? এই যে পড়ালেখা স্টার্ট, মানে লবণের খাদ্য সংরক্ষণ করা লাগবে। এই যে দেখেন, তার মানে কি এটা পড়ে ফেলতে হবে। NaCl এর খাদ্য সংরক্ষণ কৌশল। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আমি একটু দেখি, আরেকটা জিনিস একটু আপনাদের জন্য রাখছিলাম আমি। হুম, হুম। আমি একটু দুইটা পেজ পড়াবো, ওকে। দেখেন, NaCl দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল। দেখেন, লবণ একটি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ। লবণ খাদ্যদ্রব্য থেকে পানি টেনে নেয় এবং ডিহাইড্রেশনের কাজ করে। আপনি পয়েন্টগুলো একটু মনে রাখেন, হ্যাঁ? পানি শোষণ করে এবং ডিহাইড্রেশনের কাজ করে। ফলে খাদ্যদ্রব্য জীবাণুর জন্য প্রয়োজনীয় অনুকূল পরিমাণ পানি দুষ্প্রাপ্য হয়ে পড়ে জীবাণুর জন্য। হ্যাঁ, জীবাণুর জন্য পানি দুষ্প্রাপ্য হয়ে পড়ে এবং জীবাণুর বংশবৃদ্ধি থেমে যায়। জীবাণুর বংশবৃদ্ধি থেমে যায়। লবণ এনজাইমের ক্রিয়াকে বাধাগ্রস্ত করে, অণুজীবের এনজাইম কিন্তু এগুলো, হ্যাঁ। এনজাইমের ক্রিয়াকে বাধাগ্রস্ত করে, ফলে লবণে অক্সিজেনের দ্রাব্যতা হ্রাস পায়। লবণে অক্সিজেনের দ্রাব্যতা হ্রাস পায়, খুবই কি পয়েন্ট এগুলো, হ্যাঁ। ফলে বায়ুজীবী ব্যাকটেরিয়া বৃদ্ধি লাভ করতে পারে না, কারণ বায়ুজীবী ব্যাকটেরিয়ার জন্য কি অক্সিজেন লাগবে, কমন সেন্স। তো এই লবণ যদি না থাকে, ওইখানে অক্সিজেনের দ্রাব্যতা হ্রাস পায়। এখন লবণ ও এসিডের মিশ্রণ পচনকারী জীবাণু প্রতিরোধ করে। স্পোর গঠনকারী, আপনারা এই বোটানিতে পড়ছেন, স্পোর গঠনকারী অ্যারোবিক, স্পোর গঠনকারী অ্যারোবিক ও অবাত ব্যাকটেরিয়া লবণ সহ্য করতে পারে না। ক্লিয়ার? দেখছেন,
কি পয়েন্ট কিন্তু এগুলা, কি পয়েন্ট কিন্তু। তাহলে লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল, আরো কিছু জিনিস একটু অ্যাড করে দিই। দেখেন, লবণ হলো অণুজীবের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। সাধারণত লবণ খাদ্য সংরক্ষণে 15% উপর লবণ ব্যবহার করা হয়। দেখছেন কত সুন্দর সুন্দর ইনফরমেশন পাচ্ছেন, তাই না? এই যে NaCl দ্বারা খাদ্য সংরক্ষণ করাকে কিউরিং বলে, এটা আমরা অনেক শুনছি, এটা মেডিকেল অ্যাডমিশনে আসবে, এটা হচ্ছে MCQ তে আসবে। ওকে ফাইন। কিউরিং পদ্ধতিতে NaCl এর বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করা হয়। এ দ্রবণ ব্যবহার করার ফলে মাছ, মাংস, ফল, সবজি থেকে অসমোসিস প্রক্রিয়ায় পানি বের হয়ে আসে। ওই যে একটু আগে বলছি না, ডিহাইড্রেশন করে, পানি শোষণ করে, অসমোসিস প্রক্রিয়ায় করে। দেখেন ভাইয়া, আমরা দুইটা পেজ পড়তেছি, একটা মানে দুইটা কিন্তু দুই দুই ধরনের প্রশ্ন, বাট উত্তর কিন্তু একই। মানে দুইটা দুই উত্তর ছিল, আমি দুইটা দুই টেস্ট পেপার থেকে নিয়ে একসাথে করছি। কেন? আপনি যাতে অনেকগুলো ইনফরমেশন পান, এন্ড লেখাটা আপনার যাতে সুন্দর হয়। একটু আগে পাইছেন পানি শোষণ করে, এখন পাইলেন অসমোসিস প্রক্রিয়ায় পানি শোষণ করে, এখন এটা বেটার। ওকে। তারপরে আর্দ্রতার ফলে, আর্দ্রতার উপস্থিতিতে এসব অণুজীব জন্মদানে অনুকূল পরিবেশ ব্যাহত হয়। এখানে যেমন এইটা লেখা আছে, ওইখানে কিন্তু আরো সুন্দর সুন্দর ইনফরমেশন আছে যে ভাই ওই আপনার কি বলে এই কি বলে এটাকে, ব্যাকটেরিয়া গুলো লবণ কোন ব্যাকটেরিয়া গুলো লবণ সহ্য করতে পারে না, তারপর হচ্ছে গিয়ে পানিতে অক্সিজেনের দ্রাব্যতা নষ্ট হয়ে যায়, এই জন্য এনজাইম গুলো মারা যায়, এগুলো লেখা আছে না, লেখা আছে। তারপর এই পদ্ধতিতে এই যে লবণ দিয়ে কি কি সংরক্ষণ করা হয়, কাঁচা আম, জলপাই, চালতা, আমলকি, গাজর, কাঁচামরিচ উত্তম রূপে সংরক্ষণ করা যায়। কিউরিং কিউরিং পদ্ধতিতে 7 থেকে 8% NaCl লবণ ব্যবহার করা হয়। তবে দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহারের জন্য লবণের দ্রবণের সাথে ল্যাকটিক অ্যাসিড ব্যবহার করা হয়। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া উৎপাদনে প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে, এতে করে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া আরো সুদৃঢ় হয়। ক্লিয়ার? মানে লবণের সাথে কি ল্যাকটিক অ্যাসিড দেওয়া হয়, যাতে করে কি খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াটা আরো সুন্দর হয়। তাহলে সিলেট বোর্ড কিন্তু এবার এই কাজটা করছে, লবণের সাথে কি দিয়ে দিছে, মানে ভিনেগারের সাথে লবণের ক্রিয়া কৌশলও জিজ্ঞাসা করছে। তাহলে ভিনেগারের সংরক্ষণ কৌশল আর লবণের কৌশল আলাদা করছে। বুঝা গেছে? তার মানে কি আমার ভিনেগারটাও পড়তে হচ্ছে, লবণটাও পড়তে হচ্ছে, শুধু এইখানে শেষ না। দেখি সামনে কি আছে। এই যে দেখেন, বরিশাল 23। বরিশালে কি করছে, বরিশাল হচ্ছে আরেক খেলা দেখাইছে। বরিশাল খাদ্য সংরক্ষণে সি এর ব্যবহার, সি কি, সরিষার বীজ থেকে তৈল মানে সরিষার তেল, খাদ্য সংরক্ষণে সরিষার তেলের ভূমিকা। দরকার ছিল? দরকার ছিল না। সমুদ্রের পানি থেকে সাদা দানা, সমুদ্রের পানি থেকে সাদা দানা মানে কি বলেন তো, সল্ট মানে লবণ। আর আখের রস থেকে সাদা দানা মানে এটা মনে হয় ভিনেগার বুঝাইছে, হ্যাঁ ভিনেগার। আর এটা কি, এটা হচ্ছে আপনার সরিষার তেল। তার মানে খাদ্য সংরক্ষণে সরিষার তেলের ব্যবহার, এইটা তো গ্যাঞ্জাম ভাই, এটা তো পড়ি নাই, এটা তো সিলেবাসে ছিল না। আপনারা তো সিলেবাস দেখবে না। দেখেন আমি কিন্তু আপনাকে দূরের প্রশ্ন দেখাইনি, এইবারের প্রশ্ন দেখাইছি, তার মানে আপনি বুঝতে পারতেছেন পড়ে যাইতে হবে যে। ওকে। তাহলে সরিষার তেল দেখেন, উদ্দীপকে সি হলো সরিষার বীজ থেকে পেষণের মাধ্যমে উৎপন্ন তৈল মানে সরিষার তেল। সরিষার তেল একটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। সরিষার তেলের উপরে তেলের স্তর সৃষ্টি করে, সরিষার তেল খাদ্যের উপরে তেলের স্তর সৃষ্টি করে। তেল পানির সাথে অদ্রবণীয় হওয়ায় উক্ত পরিবেশে পানি যুক্ত হতে পারে না। এই যে পানি যুক্ত হতে পারে না মানে কি, পানি ছাড়া যা যা হয়। জলীয় পরিবেশে জলীয় পরিবেশ ব্যতীত অণুজীবের বৃদ্ধিও সম্ভব না। এভাবে একটি কার্যকর ভাবে খাদ্য ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে। তার মানে একটা জিনিস চিন্তা করেন, এই জায়গায় যে পানিটা নাই, জলীয় পরিবেশ নাই, তখন আপনি কি আরো 2-3টা লাইন অ্যাড করে দিতে পারেন, পানির অভাবে কারা কারা অক্সিজেন মইরা যায়, তারপর হচ্ছে গিয়ে কোন কোন ব্যাকটেরিয়া পানি ছাড়া থাকতে পারে না, শেষ। ফলে এই প্রাকৃতিক খাদ্য সংরক্ষকটি বিভিন্ন আচার সংরক্ষণে ব্যবহার করা হয়। এর দ্বারা সংরক্ষিত আচার, চাটনি সহ বিভিন্ন পণ্যে দীর্ঘদিন যাবৎ পচন ক্রিয়া থেকে রক্ষা পায়। সুতরাং উপরে আলোচনা থেকে বলা যায় খাদ্য সংরক্ষণে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক সরিষার তেলের ব্যবহার রয়েছে, শেষ। তার মানে সরিষার তেলের ব্যবহারটাও জরুরি। এরপরে প্রশ্ন কি দিছে, উদ্দীপকের এ ও বি এর তুলনা করো। এ ও বি এর তুলনা মানে কি, একটু আগে শেষ করাই দিছি। মানে এ কি আমার মানে NaCl আর বি হচ্ছে আমার ভিনেগার, তাহলে ভিনেগারেরটাও পড়াইছি, NaCl এরটাও পড়াই দিছি। ঠিক আছে, তার মানে কি লবণ হয়ে গেল, আমার ভিনেগারও হয়ে গেল। ওকে ফাইন। এরপরে শেষ না ভাইয়া, পড়াশোনা শেষ নাই, হ্যাঁ। দাঁড়ান একটা মিনিট। এটা কি জানি, এই প্রশ্নটা জানি কিসের ছিল। আচ্ছা। হুম।
এই যে এই প্রশ্নটা কি, এই প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নটা ওই যে যেমন আমরা একটু আগে পড়ছিলাম না আপনার ভিনেগার ও কৃত্রিম প্রিজারভেটিভ, ভিনেগার ও কৃত্রিম খুব সুন্দর মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি সুন্দর করে সাজায় আনছি। ভিনেগার ও কৃত্রিম প্রিজারভেটিভ মানে ভিনেগার বিএইচ এ বিএসটির পার্থক্য, এরকম ছিল না একটা? এটা হচ্ছে NaCl আর ফরমালিন। NaCl এবং ফরমালিন, NaCl এবং ফরমালিন। ওকে, তাহলে NaCl এবং ফরমালিন কিভাবে কি করে না করে, এটাই তো আমাদের কথা। তাহলে ফরমালিন মানে কি আমাদের কৃত্রিম, আর NaCl হচ্ছে কি আমাদের প্রাকৃতিক। NaCl এর প্যারা শেষ, NaCl শেষ। এবার দেখো, দৃশ্যকল্প ২ এর সংরক্ষকটি ফরমালিন। এই যে এখান থেকে ফরমালিন স্টার্ট হয়েছে, হ্যাঁ এখান থেকে ফরমালিন, মানে আমি উদ্দীপকটা রাখিনি, এগুলো আগের প্রশ্ন। হ্যাঁ এগুলো আগের প্রশ্ন। এই জায়গা থেকে ফরমালিন স্টার্ট হয়েছে, এই জায়গা থেকে ফরমালিন স্টার্ট হয়েছে, মানে ফরমালিনটাও একটু পড়ে ফেলবেন। ফরমালিন স্টার্ট হয়েছে, তাহলে ফরমালিনের পড়াগুলো একটু দেখি। এটি অত্যন্ত শক্তিশালী জীবাণুনাশক। এটি মূলত ব্যবহার করা হয় মৃত জীবদেহ সংরক্ষণে, আসবাবপত্র, মেঝে, দেয়াল ইত্যাদি জীবাণুমুক্ত রাখতে। মেলামাইন, রেজিন, ব্যাকেলাইট, প্লাস্টিক তৈরিতে, রসায়নে গবেষণাগারে বিজারক হিসেবে। কিন- আহ, আহ, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই বিষাক্ত উপাদানটিকে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হচ্ছে, কারণ পরীক্ষা করে দেখা যায় এটি মোল্ডের বিরুদ্ধে খুবই কার্যকর। মোল্ডের বিরুদ্ধে কার্যকর বিধায় ফরমালিন ইউজ করা হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে অতিমাত্রা ইউজ করা। ক্লিয়ার? তাহলে NaCl তো গেল গা, এই জায়গা থেকে ফরমালিন ইউজ, ফরমালিন সম্পর্কে আমরা পড়লাম, শেষ হয়নি। এবার দেখেন, মাছ, মাংস, দুধ, ফল, সবজি, শুকনা খাদ্য সব ক্ষেত্রেই এর ব্যবহার জীবনের জন্য হুমকি স্বরূপ। ওকে, ফরমালিনের মূল উপাদান মিথানেল, HCHO, জীবদেহের প্রোটিনের অ্যামিনো গ্রুপের সাথে বন্ধন সৃষ্টি করে বিধায় প্রোটিন নষ্ট হতে পারে না। এ কারণে দীর্ঘদিন মাছ, মাংস সতেজ ও তাজা ভাব থাকে, পচে যায় না। কিন্তু ফরমালিন ব্যবহারে খাদ্যের স্বাভাবিক খাদ্য শৃঙ্খল ভেঙে যায়, এতে খাদ্যের স্বাভাবিক পুষ্টিগুণ ও খাদ্য মান নষ্ট হয়। এছাড়াও এটি আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন অর্গানকে নষ্ট করে, ধ্বংস করে, বিশেষ করে কিডনির মারাত্মক ক্ষতি করে। তার মানে এই যে ফরমালিন সম্পর্কে আলোচনাটা আপনার জরুরি, ফরমালিন সম্পর্কে আলোচনাটা আপনার জরুরি। ক্লিয়ার? তাহলে ফরমালিনের আলোচনাটা আপনি করবেন। তাহলে NaCl শেষ হয়েছে আপনার, চিনি শেষ হয়েছে, সরি চিনি না, NaCl শেষ হয়েছে, আর কি সরিষার তেল শেষ হয়েছে, ভিনেগার শেষ হয়েছে, BHA BST সম্পর্কে পয়েন্ট করে দিছি, আর এটা কি গেল, এটা ফরমালিন গেল, ফরমালিন সম্পর্কে আইডিয়া হইল। এবার এবার একটু একটা ভিন্ন প্রশ্ন, সেটা হচ্ছে ব্লাঞ্চিং ও ক্যানিং এর গুরুত্ব, মানে কৌটাজাতকরণের গুরুত্ব। ওকে, কৌটাজাতকরণের গুরুত্ব। ভাইয়া, আমি আপনাকে বারবার করে বলতেছি, আমার কথাটা একটু শুনেন। ওকে, শুনেন, পড়াচ্ছি, একটু পড়ে ফেলেন, 10-15 মিনিট লাগবে হাইস্ট। তাহলে খাদ্য বস্তু কৌটাজাতকরণ এর জন্য খাদ্য সামগ্রীর ব্লাঞ্চিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লাঞ্চিং কি? ফুটন্ত পানি বা সদ্য প্রস্তুত বাষ্পে খাদ্যকে 5 থেকে 10 মিনিট উত্তপ্ত করা হয়, এর ফলে খাদ্য সামগ্রী আয়তনে কমে যায়, ক্যানে সাজানো সহজ ও সুষম হয়, খাদ্যে অসহনীয় ও অগ্রহণীয় ঘ্রাণ থাকলে তাও দূর হয়ে যায়, খাদ্য বস্তুতে পিচ্ছিল পদার্থ থাকলে দূর হয়, কোনো খাদ্যের বর্ণ উন্নত হয়, কিছু অণুজীব মরে যায়, এবং এনজাইম পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়, ব্লাঞ্চিং এ রান্নার কাজ কিছুটা সম্পন্ন হয়। তো এই যে এটা কি খুব কঠিন, ছোটবেলার সমাজ পড়ার মতো। ওকে, ক্যানিং এর গুরুত্ব মানে কোটাজাতকরণের গুরুত্ব, কোটাজাতকরণ গুরুত্ব, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু পড়ে ফেলেন। পয়েন্ট গুলা জাস্ট নোট করেন ভাই, পয়েন্ট গুলো নোট করেন, পড়ে গেলে ক্ষতি নাই। বিভিন্ন ধরনের ফল, সবজি, সামুদ্রিক মাছ, গৃহপালিত পশুর মাংস ইত্যাদি সংরক্ষণে দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তার মানে আপনি প্রথম পয়েন্ট লিখবেন কোটাজাতকরণের গুরুত্ব, প্রথম পয়েন্ট লিখবেন কি, বৈদেশিক মুদ্রা অর্জন। আপনি পয়েন্ট করে দেন, মানে আপনি এইভাবে লিখবেন, এক, বৈদেশিক মুদ্রা অর্জন, বৈদেশিক মুদ্রা অর্জন। এই যে আপনার একটা পয়েন্ট, এটা লিখে এই যে এটা লেখেন, ওদের যে সুন্দর হইলো না? হ্যাঁ, এরপরে দেখেন, বিভিন্ন মৌসুমী ফলের পচনের হাত থেকে রক্ষার জন্য আধুনিক বিশ্বে একটি সফল খাদ্য সংরক্ষণ পদ্ধতি। কোটাজাতকরণের মাধ্যমে গড়ে ওঠে বিভিন্ন ধরনের ক্ষুদ্র, মাঝারি ও ভারী শিল্পের, অনেক লোকের কর্মসংস্থান হয়। তার মানে আপনি কি কর্মসংস্থান একটা পয়েন্ট দিতে পারেন। তারপরে খাদ্য সংরক্ষণ পদ্ধতি, এটা একটা পয়েন্ট দিতে পারেন। কোটাজাতকরণের ফলে কৃষক আর্থিকভাবে লাভজনক হয়। তারপর গভীর সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে কোটাজাতকরণ করলে
মাছ নষ্ট হয় না এবং পচন ধরে না। অন্যদিকে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করলে বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন। খাদ্য কৌটাজাতকরণের ফলে এর পাশাপাশি আরো দুইটি শিল্প গড়ে উঠেছে। একটা হচ্ছে কৌটা বা ক্যান তৈরির কারখানা, অপরটি হচ্ছে ফুড লেকার কারখানা। তার মানে বুঝতে পারতেছেন, এটা কিন্তু জাস্ট ছোটবেলার সমাজ পড়া, যে কোটাজাতকরণ করলে সমাজের কি লাভ হচ্ছে আর বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, শেষ। আপনি জাস্ট এই পয়েন্টগুলো একটু নোট করে রাখেন, জাস্ট 5টা কি পয়েন্ট নোট করবেন, এই যে আমি বক্স করে দিছি। কি পয়েন্ট নোট করলে আপনি লিখে দিয়ে আসতে পারবেন, বাই এনি চান্স যদি প্রশ্ন কঠিন করে। কথা কি বুঝছেন? বাই এনি চান্স যদি প্রশ্ন কঠিন করে আপনি লিখে দিয়ে আসতে পারবেন। এবার দেখেন, এটা কি? এটা হচ্ছে গিয়ে ফরমালিন বা কৃত্রিম সংরক্ষণের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, কৃত্রিম খাদ্য সংরক্ষণ সম্পর্কে একটু এখানে লেখা আছে, কৃত্রিম খাদ্য সংরক্ষক, কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। হ্যাঁ, কৃত্রিম ফুড প্রিজারভেটিভ। আচ্ছা, এখানে কি লেখা আছে? প্রথম পদ্ধতির মাধ্যমে উদ্দীপকের প্রথম পদ্ধতির মানে উদ্দীপক তো দেই নাই। প্রথম পদ্ধতির মাধ্যমে খাদ্য সামগ্রীকে ফরমালিন বা কৃত্রিম সংরক্ষণের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। খাদ্যদ্রব্যের পচন সাধারণত অণুজীবের জন্ম, বিকাশ ও তাদের বিপাক প্রক্রিয়ার কারণে সংঘটিত হয়। কৃত্রিম খাদ্য সংরক্ষক 4টা কাজ করে। এই যে এটা হচ্ছে কৃত্রিম খাদ্য সংরক্ষকের কিভাবে আসলে খাদ্য সংরক্ষণ করে ওই কৌশলটা। দেখেন, আর্দ্রতা মুক্তকরণ, ডিহাইড্রেশন। আর্দ্রতা মুক্তকরণের কারণে অণুজীবের মৃত্যু ঘটে, কমন সেন্স। অণুজীবের বিকাশের ক্ষেত্রে অনুপযোগী পরিবেশ সৃষ্টি করা, পিএইচ নিয়ন্ত্রণ করে। অণুজীবের প্রতি বিষাক্ততার প্রয়োগ। কতিপয় রাসায়নিক সংরক্ষক অণুজীবের ধ্বংসে সমর্থ। অ্যান্টিঅক্সিডেন্ট। প্রয়োগকৃত সংরক্ষক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে খাদ্যদ্রব্যের জারণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। প্রথম পদ্ধতির কৃত্রিম প্রিজারভেটিভ যোগ করে খাদ্য সামগ্রীকে সংরক্ষণ করা হয়েছে। এক্ষেত্রে ফরমালিন দ্বারা খাদ্য সংরক্ষণের উল্লেখ রয়েছে, তবে ফরমালিন দ্বারা খাদ্য সংরক্ষণ গ্রহণযোগ্য নয়, কারণ এটা আপনারা একটু আগে পড়ছেন। কারণ ফলমূল শাকসবজি ফলমূলের কোনো ভূমিকাই নেই। ফলমূলে দেখেন, প্রশ্নটা এরকম করে, ফলমূলে কি ফরমালিন দেওয়া যাবে? ফলমূলে কি ফরমালিন দেওয়া যাবে? দেওয়া যাবে না। ফলমূলে ফরমালিন দিয়ে সংরক্ষণ করা যাবে কিনা ওইটার আলোচনা আর কি, কোনো ভূমিকাই নেই। ফলমূল শাকসবজি হচ্ছে আঁশ জাতীয় খাদ্য সামগ্রী যেখানে প্রোটিনের উপস্থিতি অত্যন্ত কম। ফরমালিন প্রোটিন জাতীয় খাদ্যবস্তুর সাথে বিক্রিয়া করে, তবে মাছ বা মাংস জাতীয় খাদ্য সংরক্ষণে ফরমালিনের ভূমিকা থাকলেও এর ক্যান্সার সৃষ্টিকারী ভূমিকার জন্য খাদ্য সংরক্ষণে এটি নিষিদ্ধ। মানে এখানে ফরমালিন নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পদ্ধতিতে দ্বিতীয় পদ্ধতিতে ফলমূল সবজি সংরক্ষণে তাপীয় প্রক্রিয়াকরণ পদ্ধতি, মানে উদ্দীপকে কি দিছিল? উদ্দীপকটা আপনি এখন ইমাজিন করতেছেন। উদ্দীপকে একটা দিছিল ফরমালিন, আরেকটা দিছিল হিট দেওয়া, হ্যাঁ, তাপ দেওয়া। তাপীয় প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যবহৃত হয়েছে। এই প্রক্রিয়ার বৈশিষ্ট্য হলো তাপ প্রয়োগ, এনজাইমের অসক্রিয়করণ, অণুজীবের বিনাশ সাধন উচ্চ তাপমাত্রায়, অক্সিজেন দূরীকরণ, খাদ্যবস্তুর জারণ প্রক্রিয়া রহিতকরণ। তার মানে পয়েন্টগুলো একটু নোট করেন, দেখেন ভালো করে পড়েন। মানে আমি যখন খাবারকে হিট দিব, হ্যাঁ, হিট দিলে কি হবে? তাপ প্রয়োগ, এনজাইমের অসক্রিয়করণ মানে ওর সক্রিয়তা নষ্ট করে দিব, অণুজীবের বিনাশ সাধন উচ্চ তাপমাত্রায়, এরপরে অক্সিজেন চলে যাবে এখান থেকে, এন্ড খাদ্যদ্রব্যের জারণ প্রক্রিয়া অফ হয়ে যাবে। এই তাহলে প্রথম পদ্ধতিটি কি? রাসায়নিক পদ্ধতি। তার মানে রাসায়নিক পদ্ধতি আর কৃত্রিম পদ্ধতি। এই পদ্ধতিতে সংরক্ষিত খাদ্যবস্তুকে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, এদের শেলফ লাইফ অনেক কম। এই পদ্ধতিতে সংরক্ষিত খাদ্যবস্তুর প্যাকেটজাত করা হয়। দ্বিতীয় পদ্ধতিতে তাপীয় প্রক্রিয়াকরণের উদাহরণ হলো ব্লাঞ্চিং, মানে এই যে হিট দেওয়া, এক্সজস্টিং, নির্বীজকরণ। এই পদ্ধতিতে খাদ্যবস্তুকে কৌটাজাতকরণ করা হয়। এসব খাদ্যবস্তুর শেলফ লাইফ অধিক হয়ে থাকে, কক্ষ তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। তার মানে হিসাব হচ্ছে দুইটা, রাসায়নিক পদ্ধতি ও কৃত্রিম পদ্ধতি, মানে রাসায়নিক পদ্ধতি ও হচ্ছে তাপীয় প্রক্রিয়াকরণ পদ্ধতির সমালোচনা করা হয়েছে এখানে। তো আসেন আমরা তাহলে টাইটেলটা একটু এইভাবে লেখেন, টাইটেলটা এরকম ভাবে লেখেন, রাসায়নিক পদ্ধতি খাদ্য সংরক্ষণে, রাসায়নিক পদ্ধতি ও তাপীয়করণ পদ্ধতির আলোচনা আর কি। হ্যাঁ, তার মানে কি, আপনাকে এই যে ওদের আলোচনা করতে দিবে, মানে কি ওদেরকে ওদের ভালো খারাপ দুইটা দিক নিয়ে আলোচনা করতে দিবে। মানে যে রাসায়নিক পদ্ধতির আলোচনা হয়ে গেল,
রাসায়নিক পদ্ধতির উদাহরণে কি দিছে এখানে? ওরা ফর্মালডিহাইড দিছে, তাই না? ফর্মালডিহাইড দিছে, সরি, ফর্মালডিহাইড তো মানে ফরমালিন বুঝাইছে আর কি। তাহলে রাসায়নিক পদ্ধতির উদাহরণে ফর্মালডিহাইড দিবে, আর এখানে কি দিয়ে দিবে? এখানে দিয়ে দিবে হচ্ছে যে হিট দেওয়া, হিট দেওয়া, এই দুইটা জিনিস দিয়ে দিবে। এন্ড এটা কি আপনাকে আলোচনা করতে হবে। শেষ। বুঝছি জিনিসটা? তার মানে কি আরেকটা সুন্দর একটা প্রশ্ন তৈরি হইলো। এরপর এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি রাখছি। এই বেশি পড়তে হবে না ভাই, হ্যাঁ বেশি পড়তে হবে না, অল্প একটু পড়েন, অল্প একটু পড়েন, বেশি পড়ার দরকার নেই। আচার তৈরিতে প্রিজারভেটিভস, এটা একবার চোখ বুলাবেন, এটা অ্যাডমিশনের জন্য লাগবে, এটা নরমালি আসে না। এই যে কোটাজাতকরণের সতর্কতা, কোটাজাতকরণের সতর্কতা, এটা একটু পড়ে ফেললেন, আসেন একটু রিডিং পড়ে ফেলি। একবার রিডিং পড়েন, একবার দুবার রিডিং পড়লে হয়ে যাবে ভাই, হ্যাঁ কঠিন না, হাজারি স্যারের বইয়ের থেকে নেওয়া। তাহলে কোটাজাতকরণ সঠিকভাবে, আমরা কিন্তু কোটাজাতকরণের গুরুত্ব পড়ছি, কোটাজাতকরণের সিস্টেম এখনো পড়ি নাই, পড়বো। কোটাজাতকরণের গুরুত্ব পড়ছি, সতর্কতাটা একটু পড়বো। কোটাজাতকরণ সঠিকভাবে অনুসৃত না হলে ওই খাদ্যবস্তুতে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে, তাদের থেকে নিঃসৃত বিষাক্ত উৎসেচক বা টক্সিন যুক্ত হয়। খাদ্যবস্তুর এই অবস্থাকে কি বলা হয়? বোটুলিজম বলা হয়। বোটুলিজমের কারণে কি হয়? ফুড পয়জনিং হয়। এরূপ খাদ্য গ্রহণে মানুষের মৃত্যুও ঘটতে পারে। সুতরাং কোটাজাতকরণ সঠিকভাবে শেখা ও পদ্ধতিগতভাবে সঠিক নিয়মে সম্পন্ন করা অত্যাবশ্যক। এর জন্য প্রধান শর্ত হলো সর্বাধিক বিশুদ্ধ কাঁচামাল বা উপাদান। ওকে, খাদ্যবস্তুকে কোটাজাতকরণ বা ক্যানিং এর প্রক্রিয়া, এই যে ক্যানিং এর প্রক্রিয়া আসতেছি, দেখেন। টিনের তৈরি কৌটা বা ক্যানের মধ্যে ছোট ছোট আকারে খাদ্যবস্তু আবদ্ধ রেখে ওই কৌটাগুলোকে প্রয়োজনীয় তাপমাত্রা, যেমন বেশি অম্লীয় খাদ্যবস্তুর ক্ষেত্রে পিএইচ এর ভ্যালু এত, 82 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, এবং কম অম্লীয় খাদ্যবস্তুর ক্ষেত্রে পিএইচ এর ভ্যালু 4.6 এর চেয়েও কম। একটা 4.6 এর চেয়ে কম আর একটা 4.6 এর চেয়ে বেশি, মানে কম অম্লীয় বস্তুর জন্য 4.6 এর চেয়ে বেশি নিব আমি, আর বেশি অম্লীয় খাদ্যবস্তুর জন্য 4.6 এর চেয়ে কম নিব। 115 ডিগ্রি থেকে 121 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করলে খাদ্যবস্তু পচন ও বিনষ্টকারী ব্যাকটেরিয়া মরে যায়। তার মানে খেয়াল করে দেখেন, এই জায়গায় একটু নোট করে ফেলেন। তাহলে আমরা হিট কোন কিরকম হিট দিব? 82 থেকে 100, 82 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কি বেশি অম্লীয়দের জন্য। এদের পিএইচ আমরা কন্ট্রোল করবো এইভাবে, 4.6 এর চেয়ে কম নিব, ঠিক আছে? ওকে। আর কম অম্লীয়দের জন্য পিএইচ কি দিব? 4.6 এর চেয়ে বেশি, আর হিট দিব কি 115 থেকে 121, তাহলে ব্যাকটেরিয়া মরে যাবে, সোজা বাংলা কথা। তাহলে ব্যাকটেরিয়া ডান, ডান এন্ড ডাস্টেড, ঠিক আছে, শেষ, ও শেষ। এরপর এই অবস্থায় কোটায় আবদ্ধ খাদ্যবস্তু ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যায়। প্রক্রিয়ার শেষের দিকে কোটাটি প্রায় বায়ুশূন্য অবস্থায় থাকে এবং বাতাসে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া খাদ্যবস্তুর সংস্পর্শে আসতে পারে না, ফলে কৌটাবদ্ধ খাদ্যবস্তু নিরাপদে সংরক্ষিত থাকে। এবার আসেন, এই যে দেখেন কত সুন্দর করে জিনিসটা লেখা থাকে। এই জিনিসটা দিলেই টিচার খুশি হয়ে আপনারা নাম্বার দিয়ে দিবে। এই যে আমাদের যে ফ্লো চার্টটা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। প্রথম স্তর কি বুঝেন? বুঝেন, কাঁচামাল সংগ্রহ, এরপরে ওইটা বাছাই করবেন, এরপরে ভালো করে ধুইবেন, এরপরে খোসা ছাড়াইবেন আর ছোট টুকরা করবেন। আমি তো, আপনি কি করতেছেন? আপনি বয়ামের ভিতরে ভরতেছেন, আপনি তো পুরো জিনিসটা নিতে পারবেন না। তাহলে প্রথমে আমি সংগ্রহ করব, এরপরে বাছাই করব যে ভালোগুলা কোনগুলা, এরপরে ধুমু মানে ধৌত করব, এরপরের কাজ কি? এরপরে টুকরা করা, ছোট টুকরা করা, আর হচ্ছে খোসা ছাড়ানো। এরপরে কি? হিট দিয়ে সিদ্ধ করা, কৌটায় ভর্তি করা, ক্যানিং এ তরল রূপে ফুড প্রিজারভেটিভ বা চিনির সিরাপ বা লবণ যোগ করা, মানে এই যে আমি এখন প্রিজারভেটিভ দিয়ে দিলাম কারণ আমি অনেক দিন ধরে রাখতে যাচ্ছি। এক্সস্টিং বা সিলিং বা বায়ু শূন্য করা বা বায়ুরোধকরণ, এরপরে রিটর্টিং বা নির্বীজকরণ, এরপরে কৌটা ঠান্ডা করা, লেবেলিং ও গুদামজাত করা, লেবেল করে গুদামজাত করা। এই সুন্দর করে জিনিসটা এখানে দেওয়া আছে। এই যে দেখেন পয়েন্ট গুলা, এইভাবে আপনি দিবেন, এইভাবে দিলেই নাম্বার পাবেন। প্রত্যেকটা সম্পর্কে আর জানার দরকার নেই, এই খেয়াল করেন, আর জানার দরকার নেই। আপনি জাস্ট এইগুলা, আমি কিন্তু এখানে দেখেন এগুলো সিলেবাসে নাই হয়তো আপনাদের, আমি কেন পড়াচ্ছি? আমি আপনাদের খারাপ চাই না, বিশ্বাস করেন আমি আপনাদের খারাপ চাই না। আপনি এই যে এখন যে পড়লেন না, মেডিকেল অ্যাডমিশনে গিয়ে হুট করে একটা প্রশ্ন পাবেন যে এই যে খাদ্যবস্তুকে যে হচ্ছে গিয়ে বায়ু শূন্য করা হয়, প্রক্রিয়ার নাম কি? এক্সস্টিং পাবেন। সো আপনাদের ভালোর জন্য পড়াচ্ছি, একটু দেখে রাখবেন এই জিনিসগুলো, একটু পড়ে যাবেন, একটু ছোট করে নোট করে যাবেন। 1 ঘন্টার ব্যাপার ভাইয়া, তাই না? একটু পড়ে গেলে দেখবেন প্রশ্ন যদি কোনো কেউ ঘুরায়ও দেয়,
আপনাকে কেউ ইনশাল্লাহ আটকাইতে পারবে না। ঠিক আছে বাবা, বুঝছি। ওকে। কোটাজাতকরণ বা ক্যানিং এর বিভিন্ন ধাপ। অণুজীবের জৈবিক ক্রিয়া ত্বরান্বিত করে কে? অক্সিজেন। মানে এটা একটু নোট করে এটা একটু জাস্ট রিডিং পড়বেন, দেখবেন ভাল লাগবে। অণুজীবের জৈবিক ক্রিয়া ত্বরান্বিত করে কে? অক্সিজেন। এনজাইম ও মাইক্রো অর্গানিজম দূর হয় ব্লাঞ্চিং এর মাধ্যমে। স্টেক বার্নিং ও নরম হয়ে যাওয়া হতে রক্ষা করে, ঠান্ডা করলে নরম হয়ে যাওয়া থেকে রক্ষা হয়। ফলমূলে বিশুদ্ধ চিনির দ্রবণের ঘনমাত্রা 30 থেকে 40%, এগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তারপরে অ্যাসিড বেশি থাকলে তাপমাত্রা ও তাপ প্রয়োগের সময় 30 মিনিট ধরে তাপ দিতে হয়। অ্যাসিড না থাকলে ওই যে বেশি তাপ দিতে হয় 1.5 থেকে 2 ঘন্টা। মানে কম অম্লীয় হইলে, বেশি অম্লীয় হইলে, একটু আগে যে বললাম। হ্যাঁ, মানে 30 মিনিট তাপ দিতে হয়, এই যে এই জায়গায় লেখা আছে। হ্যাঁ, এই যে তার মানে এটা কি, এটা হচ্ছে 30 মিনিট। আর এটা কি 1.5 থেকে 2 আওয়ার। ওকে, শেষ। আমের কোটাজাতকরণ প্রণালী, এটা আমের সিজন, তাই আমের জিনিসটা আইসা পড়তে পারে, আমার কেন জানি মনে হয়েছে। হ্যাঁ, আপনি বলবেন ভাই কাঁঠালেরও তো সিজন না। আপনি একটু জাস্ট এই যে দেখেন, আপনার এখন সব হয়ে গেছে, আপনার সব পড়া শেষ। কোটাজাতকরণ কি, আপনি পয়েন্ট গুলো একবার খালি পড়বেন, একটু দেখেন। ফল সংগ্রহ, ধৌতকরণ ও খোসা ছাড়ানো। এবার এই বাংলাটা কি আপনার পড়তে হবে? না। মানে আপনি রাজশাহীতে গেলেন, একটা আমের ইয়া নিলেন, কি বলেন, মনে করেন ইয়া নিলেন, কি বলে, বাক্স নিলেন। কারণ সব আম তো আপনি বাছাই করবেন ওই জায়গা থেকে, যেগুলো এই যে পুষ্ট পরিপক্ক 8-60 আম সংগ্রহ ও বাছাই করতে হবে। তারপরে বাছাই করা আম ভালো করে ধুয়ে বোটা ও খোসা ছাড়ানো হয়। এটা কি কঠিন জিনিস না। তার মানে আপনি পয়েন্ট গুলো জাস্ট পড়বেন। ফলের টুকরা ও স্লাইস করা। কৌটায় ফলের টুকরা ও ক্যানিং এ তরল ভর্তি, খেয়াল করেন। এবার স্টেরিলাইজড 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে ফুটানো কৌটার মধ্যে আমের টুকরাগুলা সুষম ভাবে ভর্তি করানোর জন্য ক্যানিং তরল রূপে 30 থেকে 40% চিনির দ্রবণ ও 0.25% সাইট্রিক অ্যাসিড দ্রবণ যোগ করে কোটার মুখে হাফ ইঞ্চি জায়গা খালি রেখে কোটায় ঢাকনা হালকাভাবে ব্যবহার করা হয়। তাহলে আম সংরক্ষণে কি কি ইউজ করা হয়? 30 থেকে 40% চিনি ও 0.25% সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, ওই ইয়াটা কই আল্লাহ, ছি। এই যে, এই যে দেখেন, এই যে দেশি আম, দেশি ফল কোটাজাতকরণে কি কি ব্যবহার করা হয়? 30 থেকে 40% চিনির দ্রবণ, 0.25% সাইট্রিক অ্যাসিড। দেখছেন, এটাই আপনার ইম্পর্টেন্ট জিনিস। তারপরে এক্সস্টিং, সিলিং ও রিটর্টিং, দেখেন। এরপর পানি স্ফুটন বাদ পদ্ধতিতে, আপনার কোনো কিছু জানতে হবে না, জাস্ট নামটা শুনে রাখেন। পানি স্ফুটন বাদ পদ্ধতিতে কৌটা ও কৌটার মধ্যস্থ খাদ্যবস্তুকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক্সস্টিং করে হালকা ঢাকনা লাগিয়ে সিল্ড করা হয়। এই অবস্থায় ভালোভাবে ঢাকনা লাগায়, এই অবস্থায় কোটাকে 20 থেকে 30 মিনিট 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটন্ত পানিতে নির্বীজকরণ করা হয়। তারপরে লেবেলিং ও বাজারজাতকরণ, আপনার কাজ শেষ। তার মানে দেখেন, 4টা জিনিস। মানে ফল, ফল সংগ্রহ, ধৌতকরণ, তারপরে হচ্ছে গিয়ে টুকরা, তারপরে হচ্ছে গিয়ে ওই যে ক্যানিং তরল মিশানো। ক্যানিং তরল মানে কি, ওই যে যখন আপনি ক্যানে দিবেন তখন আপনি তো ওইটার আগে ইয়া করে নেবেন, কি বলে, স্টেরিলাইজ করে নেবেন। তারপরে স্টেরিলাইজেশন শেষে তারপর এটার ভিতরে কি প্রিজারভেটিভ দিবেন আর আমের টুকরাগুলোকে দিবেন, শেষ। এরপরে এক্সস্টিং মানে বায়ু শূন্য করা, সিলিং আর রিটর্টিং মানে কি, বায়ু শূন্য করলেন, তারপরে সিলিং করবেন, এরপরে নির্বীজ করবেন। মানে নির্বীজকরণ মানে কি, ওই যে দেখেন লাস্টে লেখা আছে 20-30 মিনিট 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটন্ত পানিতে রিটর্টিং বা নির্বীজকরণ করা হয়। লেবেলিং ও বাজারজাতকরণ শেষ। এবার লেবেলিং করবেন, গুদামজাত করবেন, নাইলে বাজারজাত করবেন, তার কাজ শেষ। তাহলে এই জিনিসটা যে পড়ছেন, আপনার লস হয়েছে না? লস হয়নি। তারপরে আমি আর কোনটা রাখি নাই, আনারস রাখি নাই, টমেটোটা রাখছি, কেন জানি মনে হচ্ছে টমেটোটা আসতে পারে। তাহলে টমেটো সংরক্ষণ, এই যে প্রথম কাজ কি, সংগ্রহ ও ধৌতকরণ। তারপরে গরম পানিতে ব্লাঞ্চিং মানে কি, সিদ্ধ করা। পরিষ্কার টমেটো গুলোকে ফুটন্ত পানিতে 2 থেকে 3 মিনিট রেখে ঝাঁঝরি দিয়ে তুলে পাতলা পাতলা চামড়া ঢিলে হয়ে যায়, তারপরে গরম পানিতে ধুয়ে নেওয়া হয়। কৌটায় টমেটো ও ক্যানিং তরল ভর্তি, এটা আপনি বুঝে গেছেন। ব্লাঞ্চিং শেষে টমেটোর টুকরাগুলোকে স্টেরিলাইজ বা জীবাণুমুক্ত কৌটায় ভর্তি করে কোটার মুখে হাফ ইঞ্চি জায়গা খালি রাখতে হয়। 10% NaCl দ্রবণ ও 5% চিনির দ্রবণ যোগ করে টমেটোর টুকরাগুলোকে ক্যানে ভর্তি করা হয়। ভালো করে একটু দেখেন তো, আমরা এই জায়গায় কি আছে ওইটা, টমেটো, এই যে দেখেন, 10% NaCl দ্রবণ ও 5% চিনির দ্রবণ দিয়ে টমেটোকে সংরক্ষণ করা হয়। মাছ মাংস
সেম, মাছ মাংস সেম, 2% NaCl 2% চিনি, এটা প্রচুর আসে। মাছ মাংস সংরক্ষণে কি লাগে? 2% চিনি 2% NaCl, 2% চিনি 2% NaCl, 2% চিনি 2%, এটা একদম মুখস্থ রাখতে হবে, একদম মুখস্থ, একদম মুখস্থ। নাইট্রেট আর নাইট্রাইট মাথায় রাখবেন, নাইট্রেট নাইট্রেট দিয়ে মাছ মাংস সংরক্ষণ করা হয়। নাইট্রেট আর নাইট্রাইট যে আমার যে যে ইয়ে আছে, প্রিজারভেটিভ আছে, সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট, ওইগুলো দিয়ে মাছ মাংস সংরক্ষণ করা হয়, একদম ফরজ। টমেটোতে মাত্র বললেন 10% চিনি 5% লবণ, 10% চিনি 5% লবণ। এর আগেরটা কি পড়ছিলেন? 10 থেকে 40% চিনি, 0.25% কি সাইট্রিক অ্যাসিড দেশি আমের ক্ষেত্রে। বাকিগুলো আমার মনে হয় না আসবে, এই জন্য আর আমি পড়াচ্ছি না। তারপরে এই যে দেখেন, তারপরে এই যে এক্সস্টিং সিলিং রিটোর্টিং, কোটাগুলোকে স্ফুটন বাথের ক্যানে পানি স্ফুটন বাথের ক্যানে রেখে 85°C তাপমাত্রায় 10 মিনিট এক্সস্টিং করা হয়, ফলে কোটার মুখ সিলিং করে 100°C তাপমাত্রায় 30 মিনিট রিটোর্টিং করা হয়। সেম কিন্তু একটু আগেরটা দেখেন, ভালো করে পড়েন, দেখেন দেখেন 20 থেকে 30 মিনিট, মানে 30 মিনিট 100°C রিটোর্টিং করা হচ্ছে। তাহলে রিটোর্টিং করা হচ্ছে কততে? রিটোর্টিং, এই যে একবার লেখেন না, একবার লেখলে দেখবেন আর ভুলবেন না। রিটোর্টিং করা হচ্ছে কি 30 মিনিট, আর কি বলেন তো, 100°C তাপমাত্রায়। আর এক্সস্টিং করা হচ্ছে কিসে? মানে বায়ু শূন্য করা হচ্ছে কিসে দেখেন তো, 85°C তাপমাত্রায় এক্সস্টিং করে। তার মানে দেখেন, পানি স্ফুটন বাত পদ্ধতি, পানি স্ফুটন বাত পদ্ধতি আর 85°C তাপমাত্রা শেষ। কিন্তু দেখেন এই জায়গায়, দেখেন এই জায়গায় তাই আছে, দেখেন ভালো করে পড়েন, তেলি হয়ে যাবে। এই যে দেখেন, পানি স্ফুটন বাতের মাধ্যমে 85°C তাপমাত্রায় 10 মিনিট এক্সস্টিং করা হয়। মানে এক্সস্টিং এর এখানে টাইম জরুরি না, এখানে যেমন টাইম দেন, টাইম দিছে, টাইম দেয় না, আপনি এখানেও টাইম দিয়ে দেন, 10 মিনিট শেষ। তাহলে 10 মিনিট ধরে বায়ু শূন্য করা হইলো 85°C তাপমাত্রায়, প্রসেসটা কি পানি স্ফুটন বাত পদ্ধতি শেষ। এরপরে রিটার্নিং করা হচ্ছে কি 100°C তাপমাত্রায় 20 থেকে 30 মিনিট ধরে রিটার্নিং করা হচ্ছে, তারপরে লেভেলিং ও বাজারজাতকরণ শেষ। কঠিন কোনো কিছু ভাই, 5টা পয়েন্ট। এরপরে কচি ভুট্টার জন্য, কচি ভুট্টার জন্য কি একটু আগে দেখেন, এই যে ক্যানিং তরল রূপে 2% লবণ 5% চিনি, সব কিন্তু সুন্দর করে আমি এখানে দিয়ে রাখছি, দেখেন এই দেখেন, কচি ভুট্টার জন্য কি 2% লবণ আর 5% চিনি, 2% লবণ 5%, মানে আপনি যত বেশি পড়বেন তত বেশি হচ্ছে গিয়ে মুখস্থ হয়ে যাবে। যেমন টমেটোটা আমার কাছে ইম্পর্টেন্ট বেশি মনে হয়েছে, বা ভুট্টাও আইসা পড়তে পারে। 10% লবণ 5% চিনি, 2% লবণ 5% চিনি, দেখেন আপনার অটোমেটিক হয়ে গেছে, অলরেডি অনেক কিছু হয়ে গেছে। দেখেন, তাহলে আমি যখন সবজির ব্যাপারটা পড়বো, সরি দেখেন, সবজির ব্যাপারটা পড়বো, সবজি তো আমাদের সব নাই, আছে নাই, তাহলে দেখেন আমরা প্রথমে কি পড়ছি, টমেটো পড়ছি, যেটা প্রথমে পড়ছি ওইটা। তাহলে 5%, 10% লবণ, 5% চিনি, 10% আর 5% না, ভুল করছি? না, ঠিক করছি। তারপরে অন্যান্য সবজি, মানে ভুট্টা হতে পারে, এটা অন্যান্য সবজি হতে পারে, অন্যান্য লিখে রাখেন, কারণ আপনার টমেটোটা মনে রাখতে হবে। 2% আর কি 5%, 2% আর 5% না, 2% আর 5%, দেখছেন হয়ে গেছে। তারপরে দেখেন মাছ মাংস, মাছ মাংস কি ভাই 2% প্লাস 2% শেষ। 2% চিনি 2% লবণ, 2% চিনি 2% লবণ, একদম একদম ক্লিয়ার। তারপর আম, আমটা আমরা একদম প্রথমে পড়ছি, রাইট, আম পড়ছি। আমি কি পড়ছি? আমি পড়ছি হচ্ছে 10% NaCl আর 0.25% সাইট্রিক অ্যাসিড, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডের সংকেত আর কি, সাইট্রিক অ্যাসিডের সংকেত। ওকে, তাহলে 0.25% সাইট্রিক অ্যাসিড, তাহলে 10% NaCl আর 0.25% সাইট্রিক অ্যাসিড। দেখেন তো এটাই কি পড়ছিলাম না? 30 থেকে 40% চিনির দ্রবণ, সরি সরি সরি, ভুল করছি এটা। তাহলে 30 থেকে 40% সাইট্রিক অ্যাসিড লবণ, 30 থেকে 40% চিনি, আর 0.25% সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড মানে কিন্তু ওই যে আপনার লেবুতে থাকে, লেবুতে থাকে, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখেন, কচি ভুট্টার, কচি ভুট্টা সংগ্রহ, দানা পৃথক করা, তারপরে ভুট্টার দানাকে ব্লাঞ্চিং করা, ব্লাঞ্চিং পর্যন্ত কিন্তু পুরো সেম। তারপরে এখানে কি দিছে, এই যে 2% লবণ 5%, এটা পড়াই ফেললাম। এক্সস্টিং রিটোর্টিং এর ব্যাপারে কি লেখা আছে, এখানে কি দেওয়া আছে, 85 থেকে 90, আপনি 85 দিবেন ভাই, 85 দিবেন, 85। এই দেখেন 10 মিনিট এক্সস্টিং, দেখছেন? আচ্ছা, এইটা জাস্ট হচ্ছে প্রেসার ক্যানে রেখে, হ্যাঁ প্রেসার ক্যানে রেখে, জাস্ট এইটা কিন্তু আলাদা। এরপর প্রেসার ক্যানারে
১১৫ থেকে ১২১ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ৩০ মিনিট। তাহলে দেখেন অন্যান্য সবজির ব্যাপারটা, বা আমি কি বলছি অন্যান্য সবজি বা কাঁচা কচি ভুট্টা, তাই না? আসি যেহেতু আপনার সিলেবাসে এইটা। তো এইটা জাস্ট একটু আলাদা। এইটা জাস্ট একটু আলাদা। মানে এক্সস্টিং কিন্তু সেম। এক্সস্টিং সেম। জাস্ট এটা কি হবে? প্রেসার ক্যানে হবে। এটা কি হবে? প্রেসার ক্যান। ৮৫ ডিগ্রি সেন্টিগ্রেড দিবেন, ১০ মিনিট দিবেন, সমস্যা নেই। আর এটা ৩০ মিনিট দিবেন। আর ওই যে ১২১ থেকে ১১৫ থেকে ১২১ এতক্ষণ কিন্তু ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। এটা হচ্ছে রিটর্টিং, মানে নির্জীবকরণ, নির্বীজকরণ। শেষ। ৫টা পয়েন্ট কিন্তু সব জায়গায় সেম। এইটা একটু আপনি এক্সট্রা করে নোট করে ফেললেন। মাছ মাংস আসবে না, আসলেই এই জিনিসটা একটু দেখে রাখেন। পানি থাকে, পানিতে থাকে মানে কোন পয়েন্ট গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট? পানিতে থাকায় মরে যায়, সহজে হজমযোগ্য উচ্চ মানসম্পন্ন প্রোটিন হতে পারে, মৃত মাছের গ্লাইকোজেনে পরিণত হয় ল্যাকটিক অ্যাসিড, মাছে কঠিন পদার্থের পরিমাণ ২৪ থেকে ৩৫%, মাছে প্রোটিন ও চর্বির পরিমাণ ১৪ থেকে ২০%, মাছে খনিজ লবণের পরিমাণ। এগুলা এগুলা এগুলো অ্যাডমিশনে আসে, এগুলো এখন লাগবে না, মুখস্থ করার কিছু নাই। ক্যানের ভিতরে এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা অ্যাডমিশনে আসে। আচ্ছা, অ্যাডমিশনে আসে, এগুলো লাগবে না এখন। মাছ মাংস না পড়ে গেলেও চলবে। মাছ মাংস না পড়ে গেলেও চলবে। মহারিভিশন শেষ। ঠিক আছে? তো সবাই দোয়া কইরেন আমার জন্য। আপনার সামর্থ্য থাকলে আমার অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়েন। আমি জানি যে আমি মহারিভিশনের মাধ্যমে হাজার, হাজার স্টুডেন্টদের উপকার করছি। মানে আমি চেষ্টা করছি। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আ আমার ফ্যামিলির জন্য, আমার আব্বুর জন্য। এই তো। দেখা হচ্ছে অ্যাডমিশন ব্যাচে। আর মৌলে পর্যাবৃত ধর্ম রাসায়নিক বন্ধন, জ্ঞান অনুধাবন, এগুলো আপনাদের পরীক্ষা শুরু হোক, আস্তে ধীরে আমি করে দিব। কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আপনার আ মাঝখানে আপনার কি বলে? এই অনেকগুলা যেমন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওর গ্যাপটা একটু বেশি ছিল। কেন? কারণ বুঝেনি আসলে অনেকগুলা কাজ একসাথে করতে হয়। তবে আমি এতটুকু আমি বলতে পারি যে, কোনো একটা ভিডিও করতে আমার ভালো লাগছে না, অ্যান্ড আমি ওটা জোরপূর্বক করি নাই। কারণ আমি জানি যে আমি হয়তো আগামী বছর মহারিভিশন নাও করতে পারি। এই ক্লাসগুলো যাতে একেকটা জেম ক্লাস হয়ে থাকে। এই ক্লাসগুলো যাতে আপনার উপকারে আসে। এজন্যই কিন্তু আসলে করানো। ঠিক আছে? তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।